Assalamu alaikum everyone. Welcome back to our online workshop called Crash Course on SolidWorks. Let's pick up from wherever we have stopped yesterday. Thank you. অ্যাকচুয়ালি করা যাবে না, সো যেটা করব ওটা কিভাবে করতে হয়, কোন কনসেপ্টে আগাইতে হয় ওইটা একটা ছোট ব্রিফ দিব। আর হচ্ছে একটা অরবিটারি ডাটা নিয়ে বা হচ্ছে একটা জাস্ট অ্যাজিউম করে আমরা হচ্ছে যে শেপ চিন্তা করে ওইটার উপরে একটা 3D মডেল ডেভেলপ করব অ্যাসেম্বলির থ্রুতে। সো অনেকগুলো পার্ট থাকবে, উইংগুলো আলাদা থাকবে, ফিউজলেস আলাদা থাকবে, টেল বোম বা টেল সেকশন, হরিজন্টাল ভার্টিক্যাল স্টেবিলাইজারগুলো আলাদা থাকবে। তারপর হচ্ছে আমরা ব্ল্যান্ডিং গিয়ার সিস্টেম অ্যাড করব, ওগুলো আলাদা থাকবে। তো সেগুলো আলাদা আলাদা পার্ট হিসাবে ডেভেলপ করে তারপর আমরা এটাকে ফুল অ্যাসেম্বল করে এটা ড্রয়িং প্রোডাকশনে যাব। আশা করি যে টাইম আছে আমরা সেই টাইমের মধ্যে ইনশাল্লাহ করতে পারবো। আর যার যখন ডাউট হবে প্লিজ বলেন, আমি অনেক সময় চ্যাট খেয়াল করি না, তো চেষ্টা করবো চ্যাটটা দেখার জন্য। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটা ছোটখাটো এক্সাম্পল দিচ্ছি যে আসলে কিরকম বানানোর চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে ইউভি ডিজাইনের একটা কনসেপ্ট শেয়ার করব। ঠিক আছে, শুরু করতে হলে ওকে, তাহলে আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার মনে হচ্ছে সবাই দেখতে পাচ্ছে। তো যেটা করব হচ্ছে এরকম একটা ছোট ইউএভি ফিক্সড উইং ট্র্যাক্টর টাইপ, মানে সামনে প্রপেলার। এত ডিটেল কাজ করব না, কারণ ডিটেল করাটার ব্যাপারটা আসলে অনেক সময় সাপেক্ষ। তো খুব মানে যত ইজিলি করা যায় সেটা আমরা দেখব। এই প্রত্যেকটা হচ্ছে আলাদা, এই উইংটা এটা সেপারেট, এই উইংটাও সেপারেট। হ্যাঁ, সিমিলার ওয়েতে এই টেল বোমটা, এগুলো সব কনস্ট্যান্ট করা আছে। আমি যদি সব কনস্ট্যান্ট ডিলিট করে দেই তাহলে এগুলো আসলে আলাদা হয়ে যাবে। আমি যদি ডিলিট করে দেই তাহলে আমি এখন এগুলোকে সেপারেট করে ফেলতে পারবো, রাইট? এটা ডিলিট করার বাদেও এই কাজটা করা যায়। সলিডওয়ার্কসের সেই ফ্যাসিলিটিস আছে, এটা এক্সপ্লোডেড ভিউ বলে। এগুলো ডিলিট করা লাগে না, এটা জাস্ট হচ্ছে যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা জাস্ট হচ্ছে যে এটাকে এক্সপ্লোডেড ভিউ থ্রুতে এগুলোকে সেপারেট করতে পারি। এটাকে আমি এখন টেনে নিয়ে আসলাম, এটা একটা অংশ। তারপরে এটা চলে আসলো। হ্যাঁ, সিমিলার ওয়েতে আমি হয়তো বা টেল বুমটাকে নিয়ে আসলাম, এটাকে রোটেট করলাম যেদিকে দেখাতে। তো এই অপশনগুলো অলরেডি রয়েছে। সো আমরা হচ্ছে যে কনস্ট্যান্টগুলো রেখে আমরা এই কাজগুলো করতে পারি। তো কিভাবে করা যায় আমি এগুলো দেখাবো, আশা করি ইন টাইমের মধ্যে হয়ে যাবে। সো একদম ফ্রেশ স্টার্ট করব। প্রথমে যেটা করতে হবে, একটা প্রজেক্ট ফোল্ডার বানাতে হবে, রাইট? তারপর হচ্ছে আমরা সেখানে এই প্রজেক্টের পার্টসগুলো রাখবো, নামকরণ করবো এমনভাবে যেন হচ্ছে নামকরণগুলো প্রসিড করে, মানে নামে যা লেখা আছে সেটা মিন করে, সেটা বোঝা যায় আসলে কি আছে, নাম দিয়ে বোঝা যায় পার্টসের অংশ। তারপরে হচ্ছে আমরা অ্যাসেম্বল করার চেষ্টা করব। তো গতকাল যেগুলো বলেছিলাম আসলে অনেকভাবে একটা কাজ করা যায়। একটা পার্টসকে ডিজাইন করার কনসেপ্টটা আমরা কয়েকটা ওয়েতেই করতে পারি। এটাকে একটা বড় 3D মডেল বানায় এটাকে কেটে করতে পারি, আদারওয়াইজ আগে থেকে কেটে কেটে আমরা এটাকে 3D মডেল করতে পারি। সো আমরা চেষ্টা করব যত কম ওয়েতে বা যত কম ফিচার নিয়ে একটা পার্টস আমরা বানাতে পারি। তো প্রথমে আসে একটা ইউএভি ডিজাইন কনসেপ্টে জাস্ট খুব ব্রিফ কনসেপ্ট যাবে। যারা অলরেডি অ্যারোস্পেস নিয়ে পড়াশোনা করতেছে অথবা থার্ড ফোর্থ ইয়ারে অলরেডি চলে আসছে, থার্ড ইয়ারও শেষের দিকে কিছুটা স্টেবিলিটি অ্যানালাইসিসের থাকার কথা, এয়ারক্রাফটের স্টেবিলিটি অ্যানালাইসিস। আর ফোর্থ ইয়ারে ফার্স্টে প্রবাবলি আমি যদি মনে পড়ে এয়ারক্রাফট ডিজাইনের ক্লাস থাকে, তাই না? তো আমি চেষ্টা করবো এমনভাবে বোঝাতে যেন হচ্ছে যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারও থাকে তারা জন্য ধরতে পারে আসলে কি করা হচ্ছে এখানে। আমি একটা প্রপোজাল দেখানোর চেষ্টা করতেছি, যেটা আমি বাংলাদেশ নেভিকে প্রপোজ করেছিলাম অনেক বছর আগে। যাই হোক, বাংলাদেশ নেভি ইজ নট ইন্টারেস্টেড। আসলে বাংলাদেশে কেউ ইন্টারেস্টেড না এসব বানানোর জন্য, দেশের বাইরে থেকে কিনতে পারলে ওদের সুবিধা। তো ইউভি ডিজাইন প্রসেসটা এখানে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। লেখা হচ্ছে একটা ফ্লো, এটা একটা রিসাইক্লিং ফ্লো আছে। তো প্রথমে যেটা হয় যে একটা ডিজাইন, আগে একটা রিকোয়ারমেন্ট লাগবে, আমি ইউভিটা কি করব, এই ইউভিটা পারপাসটা কি হবে। হ্যাঁ, তো যদি বলি নেভির জন্য যেটা ছিল সেটা হচ্ছে যে মেল ইউভি, মানে মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স। তো এটার কাজ ছিল অ্যাকচুয়ালি নেভাল এরিয়া যেগুলো আছে আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের নির্দিষ্ট এরিয়াকে সার্ভেলেন্স করা। তো এটা রেঞ্জ, এস্টিমেটেড রেঞ্জ ছিল হিউজ, অ্যাটলিস্ট 150 থেকে 200 কিলোমিটার। এবং সে হচ্ছে অ্যাটলিস্ট 24 ঘন্টা সার্ভেলেন্স করতে পারবে, মানে সে ফ্লাই করে গিয়ে 24 ঘন্টা এন্ডুরেন্স করে আবার রিটার্ন করবে বেজে। তো এটা রিটার্নিং সিস্টেমও দুই রকম, একটা হচ্ছে সে ল্যান্ডিং করতে পারে, আদারওয়াইজ সে হচ্ছে শিপের আশেপাশে কোথাও
প্যারা ড্রপ করবে, পরবর্তীতে শিপে তুলে ফেলা হবে, তারপর আবার এটাকে একটু প্রসেস করে একটু রিপেয়ার যদি ড্যামেজ হয় রিপেয়ার করে তারপরে তাকে আবার ক্যাটাপল লঞ্চ করা হবে। তো এটা ছিল হচ্ছে বেসিক অবজেক্ট। এই অবজেক্টিভের ভিত্তি করে মানে ফার্দার অ্যানালাইসিসের মাধ্যমে অ্যাকচুয়ালি ইউভিটা ডিজাইনিং কনসেপ্ট যাওয়া হয়েছে। তারপর হচ্ছে ফেসিবিলিটি স্টাডি। আসলে ফেসিবিলিটি স্টাডি বলতে বোঝাচ্ছে যে অনেকগুলো অপশন নিয়ে কাজ করা হয়। এটা যদি ফ্লাইং উইং হয় তাহলে হচ্ছে ফ্লাইং উইং সবচেয়ে সুবিধা হচ্ছে এটার লিফট টু ড্র্যাগ রেশনে কম, এটা খুব অল্প থ্রাস্টেই বা অল্প পাওয়ার কনজিউম করেই এটা ভালো ফ্লাই করতে পারবে। হ্যাঁ, অনেক লং ইন্ডুরেন্স হবে অবভিয়াসলি, কিন্তু সমস্যা হচ্ছে কমপ্লেক্সিটি, স্টেবিলিটি কন্ট্রোল হিউজ কমপ্লেক্স। সো ওইদিকে যাওয়ার থেকে বেটার হচ্ছে যেগুলো কনভেনশনাল হরিজন্টাল ভার্টিক্যাল স্টেবিলাইজার আছে সেই এয়ারক্রাফটের দিকে যাওয়া। তারপরে আছে হচ্ছে 3 নম্বরে হচ্ছে ডিটেল রিকোয়ারমেন্ট অর স্পেসিফিকেশন, এটাকে ডিটেল লেআউট বাইর করা। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনার এয়ারক্রাফটে আসলে ফিউজলেস থাকবে কিনা থাকবে না, তারপর হচ্ছে উইং আসলে কনফিগারেশন কেমন হবে, এটা কি ট্যাপার্ড উইং হবে নাকি হচ্ছে স্ট্রেট উইং হবে, নাকি এটা একটু সোয়েপ ব্যাক হবে, নাকি সোয়েপ ফরওয়ার্ড হবে, এটা কি পুশার টাইপ হবে না ট্র্যাক্টর টাইপ হবে, নাকি হচ্ছে যে আপনার এটা কি হরিজন্টাল স্টেবিলাইজার ভার্টিক্যাল স্টেবিলাইজার থাকবে, নাকি হচ্ছে ভি শেপ ডেল্টা ভি শেপের টেইল হবে, টেইল বুম হবে, নাকি এটা হচ্ছে যে আপনার কোনো টেইলই থাকবে না। হ্যাঁ, দুই দিকেই আপনার হচ্ছে ট্র্যাক্টর পুশার থাকবে। এই ডিটেল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হবে। তারপর হচ্ছে যে প্রজেক্ট প্রসেস, এইখানে হচ্ছে যে আপনার এটাকে অপটিমাইজ করা হবে, যে ডিজাইনটা আপনারা চিন্তা করছেন সেটাকে অপটিমাইজ করবেন। এটা আবার সার্কেল ব্যাক করবে, এটা একটা অ্যাকচুয়ালি লুপ চলতে থাকে, ডিজাইনটা বারবার আইটারেশনের মাধ্যমে একটা ফাইন টিউনিং এ যায়, যেটাকে আমরা বলি ট্রেড স্টাডি করার পরে কিন্তু অ্যাকচুয়ালি একটা ইউভির ফাইনাল ডিজাইনটা আসে। আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে যেই অবজেক্টিভে ফুলফিল করার জন্য আমরা ইউভিটা ডেভেলপ করব বা ডিজাইন করব, সেটাকে সাকসেসফুল করার জন্য আমার সাইজিং করতে হবে। মানে এয়ারক্রাফটটা যদি বড় হয়, পাওয়ার বেশি খাবে, ব্যাটারি ওয়েট বেশি হবে বা ফুয়েল ওয়েট বেশি হবে, সবকিছু ওয়েট বেশি হবে। সো এটা কি ততক্ষণ এন্ডুরেন্স করতে পারবে কিনা, যেটা টার্গেট এন্ডুরেন্স। আবার যদি চিন্তা করি টার্গেট এন্ডুরেন্সের জন্য আমার হচ্ছে তাহলে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও বেশি হতে হবে। সো লম্বা উইং হবে, লম্বা উইং হলে আমার এই স্ট্রাকচারের ইন্টিগ্রিটি মানে বজায় রাখার জন্য স্ট্রাকচারটা অনেক রিজিড হতে হবে, বা রিজিড না হলে ফ্লেক্সিবল হবে, বা রিজিড যেটাই বলেন, বা অনেক অনেক মানে শক্ত হতে হবে, যেন হচ্ছে যে সে অন্তপক্ষে এই তার ওয়েটটা সে ক্যারি করতে পারে, বা হচ্ছে অনেকক্ষণ ফ্লাই করার পরে যেন কোনো ক্র্যাক না হয়। তো এটার জন্য যেটা হবে যে ম্যাটেরিয়াল কস্টিং বেড়ে যাবে। আবার যদি চিন্তা করেন যে অ্যাসপেক্ট রেশিও বেশি হয়ে যায়, উইং লম্বা হয়ে যায়, তাহলে স্পিড পাবেন না। তো সেই স্পিড না পেলে আপনার ওই টার্গেট এরিয়া যেতে যেতে আপনার ফুয়েল বার্ন হয়ে যাবে, আপনার এন্ডুরেন্স পাবেন না। সো অনেকগুলো প্যারামিটারের উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে একটা ইউভি ডিজাইন রিকোয়ারমেন্ট প্রসেস কমপ্লিট হবে। আমি যদি প্রজেক্ট প্রসেস যাই, তারপর হচ্ছে ডিটেল ডিজাইন এন্ড প্রোডাকশন প্ল্যানিং। এখানে যে কাজটা হয় যে আপনার যখন হচ্ছে যে অনেকগুলো আইটারেশনের পরে আপনি একটা অপটিমাম ডিজাইন পাবেন, যে ঠিক আছে এটাই হচ্ছে আমার উইং সাইজিং, এটাই হচ্ছে আমার টেল স্টেবিলাইজার সাইজিং হবে, এটা হচ্ছে আমার পাওয়ার সাইজিং হচ্ছে। পাওয়ার সাইজিং মানে হচ্ছে যে আপনার থ্রাস্ট ওয়েট রেশিও বাইর করা, কতটুকু আপনার ইন্ডুরেন্সের জন্য কি পরিমাণে ফুয়েল বা ব্যাটারি পাবেন সেগুলো ক্যালকুলেট করে ফাইন্ড আউট করা, ড্র্যাগ রেশিও ক্যালকুলেট করা, লিফট ড্র্যাগ রেশিও ক্যালকুলেট করা, প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা ড্র্যাগ বাইর করা, এবং হচ্ছে সাম অফ ড্র্যাগ জেনারেট করার জন্য হচ্ছে আপনার যে এই থ্রাস্ট দিয়ে আপনার এই পরিমাণ ড্র্যাগ ওভারকাম হবে কিনা। এই ক্ষেত্রে আপনার প্রিলিমিনারি লেভেলে হচ্ছে সিমুলেশনও করতে পারেন, সিমুলেশনের থ্রুতে অনেক সময় এটা পাওয়া যায়। মোর অ্যাকুরেট হয় না, এটা আসলে প্র্যাকটিক্যালি করেই অ্যাকুরেট করতে হয়। তারপর হচ্ছে টেস্ট স্পেসিফিকেশন এন্ড আনসার প্রোটোটাইপিং। এখানে হচ্ছে যে ডিটেল ডিজাইন এন্ড প্রোডাকশন প্ল্যানিং এর পরে আপনার হচ্ছে যে একটা প্রোটোটাইপ বানাবেন, সেই প্রোটোটাইপটাকে টেস্ট করা হবে, সব ধরনের প্যারামিটারকে চিন্তা করে টেস্ট করা হবে। সেই টেস্টিং শেষ হওয়ার পরে আপনার হচ্ছে যে আচ্ছা এই সরি টেস্টিংটা দুই রকমের। একটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদাভাবে টেস্টিং করা, মানে হচ্ছে যে আপনার প্রোপেলার কি সেই পরিমাণ থ্রাস্ট জেনারেট করতেছে কিনা, এর জন্য হচ্ছে যে একটা এক্সকিউজ মি আচ্ছা, তারপর হচ্ছে এবং হচ্ছে যে উইং এর স্ট্রেংথ চেক করা, উইংটা বানানোর পরে হচ্ছে যে উইং এর সে সে পরিমাণ লোড নিতে পারবে কিনা। তারপর হচ্ছে পুরো স্ট্রাকচারটা অ্যাসেম্বল করে টেস্ট করা, যে আসলে এই স্ট্রাকচারটা সেই পরিমাণ লোড নিতে পারবে কিনা। এডিশনাল ওয়েট দিয়ে চেক করতে হবে যে এটার কি পরিমাণ জি ফোর্স নিতে পারে। তারপরে গিয়ে হচ্ছে আপনার গ্রাউন্ড এন্ড এয়ার টেস্টিং, সেখানে হচ্ছে যে আপনার গ্রাউন্ড রান দিবেন, টেক অফ করতে পারে কিনা, টেক অফ করতে পারলে পরবর্তীতে তারপর ম্যানোভারটাকে চেক করা হবে। সেই সাইকেলটা আবার চলতে থাকবে। এটা এখান থেকে যেই ফল্টগুলো পাবেন সেগুলো আবার প্রোডাকশন ডিজাইন চলে যাবে।
সেখান থেকে এই ফল্টগুলোকে আবার অপটিমাইজ করা হবে, অপটিমাইজ করে আবার পরবর্তীতে আসবে। তো এই পুরো প্রসেসটা হচ্ছে আমার যতদূর মনে পড়ে, আমি হচ্ছে এয়ারক্রাফট ডিজাইনের একটা বই ফলো করছিলাম, আমার নাম ভুলে গেছি, খুব নাম করা একজন লেখকের বই, এবং হচ্ছে শুধু একটা না, আমাকে অনেকগুলো বই স্টাডি করতে হয়েছে আসলে। তো স্টুডেন্ট লাইফে এটা করা পসিবল হয় না, আমি এগুলো যা কিছু করছি সব হচ্ছে পাস করার পরে করছি, কোনো মতো পাস করছি, ক্লাসে টিচার কি বুঝাইছে ওগুলো কোনো মতে খাতায় লিখছি, পরীক্ষা লিখছি, তারপর হচ্ছে বাকি যা করছি সব পাস করার পরে করছি। সো মানে এরকম না যে আপনি পাস করে গেলে আর পড়ালেখা করা লাগবে না, পড়ালেখা অবশ্যই লাগবে, নিজের সাবজেক্টে পড়লে হবে, অন্য সাবজেক্টে পড়লে হবে, সমস্যা নেই, পড়ালেখা করতে হবে। সো এটা হচ্ছে একটা ইউবি ডিজাইন প্রসেস। তো আমরা আর এখানে হচ্ছে যে কিছু ডিটেল লেখা আছে আসলে অপারেশনাল ক্যারেক্টারিস্টিক কি, আর এটা হচ্ছে আসলে মিশন প্ল্যানটা, মিশন প্রোফাইল, যেখানে কাজ করবে, তাই না? টেক অফ করার পরে ক্লাইম্ব করে কত উচ্চতা যাবে, সে উচ্চতা যাওয়ার পরে ডিসেন্ড করবে, এখানে লয়টারিং করবে 16 ঘন্টার জন্য, সে কমিউনিকেশন লিঙ্ক এস্টাবলিশ করবে, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এখানে আছে, তারপর আবার সে ফ্লাই করে চলে আসবে। মানে এই জিনিসটাই জাস্ট হচ্ছে একটু স্ট্রেট ওয়েতে দেওয়া হয়েছে। এটা ইভেন সে হচ্ছে জাহাজের সাথেও কমিউনিকেশন করতে পারে, জাহাজ থেকেও তাকে কন্ট্রোল করার নির্দেশ দেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে এই যে ক্যালকুলেশন গুলো আছে এগুলো ম্যাথল্যাবে করা আছে। আমি হচ্ছে আমার এই এয়ারক্রাফট ডিজাইনিং এর জন্য নিজস্ব কোড লিখেছিলাম ম্যাথল্যাবে। কোডগুলা থাকার কথা, আমি শিওর না, আছে মনে হয়। সেখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি জাস্ট আমার এই ডিজাইন প্যারামিটার, মানে আমাকে যেটা মিশন প্রোফাইল, এটা যদি আমি ডিফাইন করে দিই, তাহলে সে হচ্ছে যে আমাকে পুরো ক্যালকুলেট করে দেখাবে, ইভেন স্টেবিলিটি কন্ট্রোল ক্যালকুলেট করে দেখাবে আমাকে, এয়ারক্রাফটের প্রপার্টিস গুলো, এই সব প্রপার্টিজ আপনারা এয়ারক্রাফট ডিজাইনের জন্য লাগে, সবগুলোই লাগে। তো আমার এইখানে যেই ক্যালকুলেশন, যেই ধরনের পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হয়েছিল সেগুলো ব্যাটারি চালিত। সো এখানে হচ্ছে যে ফুয়েল বার্নিং এর হিসাবটাকে 0 ধরা হয়েছে, আর ফুয়েল বার্নিং সহ এটা করা যায়। তখন হচ্ছে যে একটু প্যারামিটার গুলো একটু চেঞ্জ করতে হয় আর কি। তারপর হচ্ছে যে মিশন সেগমেন্ট ক্যালকুলেশন, টেক অফের জন্য কি পরিমাণ আসলে টেক অফ রান লাগবে, ওয়েট ফ্র্যাকশন লাগবে, এইগুলো হিসাব করে অনেক কিছু করা হয়, ফুয়েল ফ্র্যাকশন ক্যালকুলেট করা হয় এখানে। তারপর হচ্ছে সাইজিং আইটারেশন, সাইজ করা হচ্ছে এখানে। এগুলো অলরেডি আপনারা এরোস্পেসে যারা স্টুডেন্ট আছেন 3rd 4th ইয়ারে, তারা এটা জানেন কিভাবে কাজ করতে হয়। জাস্ট হচ্ছে আমি বলে নিই, প্রথমে হচ্ছে জাস্ট ইনিশিয়াল একটা ওয়েট ধরার পরে আমরা ফুয়েল ওয়েট এবং হচ্ছে এমটি ওয়েটের একটা রেশিও বের করে তারপর হচ্ছে আইটারেট করতে থাকি, করতে করতে যখন হচ্ছে যে যেটা হয় যে প্রিভিয়াস ওয়েটের সাথে কারেন্ট ওয়েট পাওয়া যায়, তখনই ধরে নেওয়া যায় যে এটা হচ্ছে যে এটাই আমার ওয়েট হওয়া উচিত, আমার ওভারঅল এমটি ওয়েট এবং হচ্ছে ফুয়েল ক্যাপাসিটি কত হওয়া উচিত, এটা আমরা ফাইন্ড আউট করতে পারি এখান থেকে। সিমিলারতে ক্যালকুলেটেড রেজাল্ট হচ্ছে এখানে আমাকে দেখা হচ্ছে যে উইং প্যারামিটার, ফিউজলেস প্যারামিটার, হরিজন্টাল টেল এবং ভার্টিক্যাল টেল প্যারামিটার দেখাচ্ছে বেসড অন দি সাইজিং। এই সাইজিং আইটারেশনের উপর ভিত্তি করে আমাকে হচ্ছে এখানে এই প্যারামিটারগুলো দেখাচ্ছে। এটার উপর ভিত্তি করে আসলে আমি হচ্ছে যে মানে বাকি উইং এর ডিজাইনের যখন কাজ করা হয় তখন এগুলো করতে হয়। আর এটা হচ্ছে 3D বানানো হয়েছিল। এই ইনিশিয়াল লেভেলে যে ইনপুটটা ছিল, এই ইনপুটের উপর ভিত্তি করে হচ্ছে কিন্তু আমি এখানে একটা এয়ারক্রাফটের এস্টিমেটেড জিওমেট্রি ডেভেলপ করেছিলাম। এটা টোটালি ম্যাথল্যাবের মধ্যে মানে দেখতে 3D মনে হচ্ছে, আসলে এত ডিটেল না, এটা জাস্ট হচ্ছে উইং এর প্যারামিটার গুলো এবং হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল টেলের প্যারামিটার গুলো খুব ভালো করে বোঝা যায়। ইভেন এখানে আপনার ফ্ল্যাপের সাইজিং এবং হচ্ছে আপনার হচ্ছে এলিভেটর, ভার্টিক্যাল স্টেবিলাইজার সবগুলো সাইজিংই এখানে ক্যালকুলেট করা দেওয়া আছে আর কি। সিমিলার ওয়েতে হচ্ছে যে এখানে উইং লোডিং এর ক্যালকুলেশন, লিফট টু ড্র্যাগ রেশিও ক্যালকুলেশন, থ্রাস্ট ওয়েট রেশিও ক্যালকুলেশন, সব ধরনের ক্যালকুলেশন আছে। আর হচ্ছে এখানে কিছু গ্রাফের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে আসলে কি হবে, ড্র্যাগ প্রোফাইল, এগুলো আপনারা অলরেডি দেখছেন। ম্যাথল্যাবে এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে অনেক স্টাডি করতে হয়েছে। এই স্টাডিগুলো আসলে যখন ক্লাসে ছিলাম তখন এগুলো করা হয় নাই, টিচাররা এগুলো ঠিকমতো বুঝতে পারে নাই, আমরা একটু বুঝি নাই, আসলে টাইম ছিল না, এত শর্ট টাইম এগুলো পসিবল না, নিজের থেকে যা শিখতে হবে নিজের থেকে শিখতে হবে আলটিমেটলি। আর এখানে যেটা দেখতেছেন এগুলো সব হচ্ছে স্টেবিলিটি কন্ট্রোল, ডাইরেকশনাল স্টেবিলিটি, ল্যাটিটিউড লংজিটিউডাল স্টেবিলিটি, তারপর হচ্ছে অনেকগুলো প্যারামিটার। আমি যদি মনে পড়ে 52টা প্যারামিটার আমি ক্যালকুলেট করছিলাম। এটা আসলে কি পরিমাণ মানে স্টাডি করা লাগছে এটা বলে বোঝানো যাবে না, প্রচুর স্টাডি করতে হয়েছে আমার স্টেবিলিটির জন্য। মাল্টিপল বই আমি পড়েছি, যেগুলো এগুলো পড়ে পড়ে হচ্ছে ফাইন্ড আউট করছে আসলে কি হবে কি হবে না। এবং সে হচ্ছে এই প্রোগ্রামটা যেটা করে সেটা হচ্ছে যে সে একটা সাজেশন দিতে পারে যে এরকম কি ধরনের প্যারামিটার হলে আপনার এয়ারক্রাফটের জন্য আসলে প্রবলেম হবে, সেগুলো সে দিতে পারে। তো আমি এই আমার নিজের প্রোগ্রামে আসলে ইউজ করছিলাম আমার এই পুরোটা ক্যালকুলেট করার জন্য। তো এখানে হচ্ছে যেমন দেখাচ্ছে যে লংজিটিউডাল পারফরমেন্স, ঠিক আছে, আরেকটা হচ্ছে ডাইরেকশনাল পারফরমেন্স। এটা আপনারা অনেকে হয়তো দেখছেন। এটা হচ্ছে যে আপনার যদি কোনো কারণে
এয়ারক্রাফটের স্টেবিলিটি অ্যানালাইসিসের একটা অংশ। সেটা হচ্ছে যে এয়ারক্রাফট ফ্লাই করতেছে, হঠাৎ করে সে এয়ার পকেট পেয়ে গেল, নিচে নেমে গেল এবং সে যদি নিচে নেমে যে উপরে উঠে বাউন্স করতে থাকে তাহলে এয়ারক্রাফট আনস্টেবল, সে হচ্ছে যে ড্যাম্পিং করে ফেলবে, একবার বাউন্স করে আবার সে স্টেবল হয়ে যাবে। সো এটা যদি না হয় মানে তার হচ্ছে আপনার এই লংজিটিউডাল পারফরমেন্স ভালো না, এগুলো হচ্ছে যে আপনার স্টেবিলিটির প্রবলেম আছে। তো এই 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 আপনার হচ্ছে যে সাইজিং আইটারেশনের পরে যে উইং এর প্যারামিটার গুলো আছে বা স্টেবিলাইজারের প্যারামিটার গুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে এই অ্যানালাইসিসটা হয় এবং এখানে দেখা যায় যে আসলে এটা করতে পারবে কিনা, প্রলং পিরিয়ডে কিরকম হবে, শর্ট পিরিয়ডে কিরকম অসিলেশন দেখাবে, এই জিনিসগুলো এখানে জেনারেট করে দেয়। তো আর তারপরে যেটা হয় যে এইগুলো অ্যানালাইসিসের পরে গিয়ে একটা মডেল ডেভেলপ করা হয় দেখতে কেমন হবে। এটা কাস্টমার যদি এরকম চায়, অন্য কিছু চায়, যদি ইউকেএফ চায় তখন অন্যরকম হবে। তো এইগুলো হচ্ছে যে আলটিমেটলি মডেল। সো আর এটা হচ্ছে যে আপনার হচ্ছে কি ছিল বেসিক এলিমেন্ট আছে কমিউনিকেশন সিস্টেম, কি কি থাকবে, এয়ারবোর্ন সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। তো এটা জাস্ট হচ্ছে যে আমি দেখানোর জন্য যে কিভাবে শুরু করতে হয়। এখন আমি শুরু করে দেবো আসলে একটা অরবিটারি ডাটা নিয়ে, যে একটা ইউভি, এটা বিভিন্ন পার্টস আমরা বানাবো এবং পার্টসগুলো অ্যাসেম্বল করবো। সো আমি এখন চলে যাই একটা ডিজাইনিং এর জন্য। আমাকে এখন যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমার একটা ফোল্ডার বানাই নিই, তাই না? একটা ফোল্ডার বানাই, সেখানে হচ্ছে যে করি যে কি করা যায়। তো বিগ ডাটা চলে গেলাম, সলিডওয়ার্কস মডেল, এখানে আমি হচ্ছে একটা এটার মধ্যে আমি সেভ করব। প্রথমে যেটা করব যে আগে চিন্তা করি যে কি বানাবো। আমি একটা সিম্পল ড্রয়িং করার চেষ্টা করি। এখানে সিম্পল একটা ইউভি বানাবো, লাইক হচ্ছে এটা একটা সিলিন্ডার টাইপের ফিউজলেস হবে এরকম, সরি উইং থাকবে এখানে, কনভেনশনাল, টোটালি কনভেনশনাল, কোনো কমপ্লেক্স কিছুতে আমরা যাব না, ঠিক আছে। আর সিমিলার ওয়েতে ভার্টিক্যাল স্টেবিলাইজার থাকবে। তো এগুলো অনেকগুলো কম্পোনেন্ট আছে, রাইট? একটা ফিউজলেস বানাবো, একটা ফিউজলেস নিজে একটা কম্পোনেন্ট থাকবে, আমার রাইট উইং লেফট উইং আলাদা আলাদা কম্পোনেন্ট থাকবে। তারপর হচ্ছে এই টেল সেকশনটা আমরা অ্যাজ এ কমপ্লিট মডেল হিসেবে বানাতে পারি, আদারওয়াইজ আলাদা বানাই। তো আলাদা বানালে একটু সুবিধা হয়, পরবর্তীতে এগুলো আসলে এডিট করা যায় ইজিলি। তো সেটা হচ্ছে যে আমার লেফট হরিজন্টাল স্টেবিলাইজার, রাইট হরিজন্টাল স্টেবিলাইজার এবং ভার্টিক্যাল স্টেবিলাইজার থাকবে। আর সামনের দিকে আমরা হচ্ছে ইয়া দিব, প্রপেলার দিব। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য যে এরকম একটা ট্র্যাক্টর টাইপের মোড হবে, প্রপেলার থাকবে। আর টাইম পেলে আমরা ল্যান্ডিং গিয়ার দেওয়ার চেষ্টা করবো এটার ভিতরে সাথে। আচ্ছা, তো এরকম একটা ডিজাইন যদি আমি চিন্তা করি তাহলে আমাকে যেটা করতে হবে, আপনার প্রথমে ইমাজিন করে নেবেন আসলে কি বানাবেন। এটা তো আসলে একদিনে হবে না, আসলে এটা তো যখন শুরু হবে এটা আপনার হাতে স্কেচ করে অথবা অন্য কোনো 3D সফটওয়্যার থ্রুতে আসলে এটা দেখতে কেমন হবে, ডামি টাইপের বানানো হবে, বা হাতে স্কেচ করে অ্যাকচুয়ালি কনসেপ্টটা ডেভেলপ করা হবে। সেইখান থেকে আপনারা শুরু করবেন যে আসলে কিভাবে হবে। তো আমি যদি চিন্তা করি যে হচ্ছে আসলে ঠিক আছে ফাইন, এরকম একটা বানাবো, তো আমি প্রথমে যেটা করবো, আমরা প্রথমে একটা পার্ট বানাবো। কোথা থেকে শুরু করা যায়? আমরা চিন্তা করি একটা ফিউজলেস থেকে শুরু করি, যে ফিউজলেস একটা অরবিটারি ডাইমেনশন নেই, এই ডাইমেনশনটা নিয়ে আমরা শুরু করে দিই যে কিরকম হবে। তো ফিউজলেস যেটা খুব কমপ্লেক্স কিছু যে বানাবো এরকম না, একটা সিলিন্ড্রিকাল টাইপের ফিউজলেস বানাবো। তো যেটা করব প্রথমে আমি একটা প্লেন নেব, রাইট? আমাকে ড্রয়িং করার জন্য একটা প্লেন থাকতে হবে। তো কোন প্লেনের সাপেক্ষে আমি ড্রয়িং করব? তো আমি সবসময় প্রিফার করি রাইট প্লেনের সাপেক্ষে ড্রয়িং করা, এবং হচ্ছে এটার স্কেলিং বা মানে কি বলে, আমরা যেই মাপার জন্য যে প্যারামিটারগুলো ইউজ করবো সেটা হচ্ছে মিলিমিটার, এবং হচ্ছে ওয়েটের জিনিসটা আমরা চিন্তাই করতেছি না, আমরা হচ্ছে যে কোনো ম্যাটেরিয়াল দিব না, জাস্ট হচ্ছে একটা মডেল। হ্যাঁ, ম্যাটেরিয়াল দিয়েও কাজ করা যায়, সেক্ষেত্রে আরো অনেক ধরনের প্যারামিটার আপনাকে অ্যাড করতে হবে ম্যাটেরিয়াল দেওয়ার জন্য। তো আমরা যখন হচ্ছে যে রাইট প্লেনটা নিলাম, রাইট প্লেনটা নিয়ে আমি এখানে একটা স্কেচ করব। তো চিন্তা করি যে হচ্ছে এখানে একটা দেখি তো এখানে কি আসছিল, এখানে হচ্ছে যে আমার অনেক বড় প্লেন। আচ্ছা দেখি এখানে হচ্ছে টেক অফ টেক অফ টেক অফ টেক অফ টেক অফ স্প্যান 14 ফিট। আচ্ছা, উইং প্যারামিটার 14 ফিটের একটা উইং ছিল। আচ্ছা, এত বড় নেবার। আচ্ছা, আমি নিজেই বানাই একটা ফিউজলেসটা। প্রথমে চিন্তা করি যে আসলে একটা বুলেট শেপ একটা ফিউজলেস চিন্তা করি, খুব সিম্পল। আমি একটা প্রথমে কনস্ট্রাক্টর লাইন নেব, সিম্পল।
একদম সেন্টার বরাবর এটাকে পাস করে দিলাম। আমি এটাকে ডাইমেনশন দিব। এটা হচ্ছে ফিউজলেসটা ধরে আমি 3 ফিট। হ্যাঁ 3 ফিট হচ্ছে কতটুকু হবে? অলমোস্ট 1000 মিলিমিটার হবে, তাই না? আচ্ছা এরকম হলো। আচ্ছা এখন হচ্ছে যেটা বলছিলাম যে সিলিন্ডার টাইপের ফিউজলেস হবে। জাস্ট হচ্ছে আমি তাহলে বানাতে সুবিধা হবে। আদারওয়াইজ যদি আমি হচ্ছে যে আরো কোনো কমপ্লেক্স শেপে যাই, সেটা ডেভেলপ করা এত শর্ট টাইমের মধ্যে পসিবল না। হ্যাঁ আচ্ছা এখন এটাকে যেটা করব, এটা থেকে সিলিন্ডার হবে, রাইট? পরবর্তীতে আমি আরো কাটাকাটি করতে পারি যদি দেখতে সুন্দর না হয়। সৌন্দর্যের একটা ব্যাপার আছে, কোনো কিছুই আসলে রাশিয়ান টাইপের বানাতে ভালো লাগে না, রাশিয়ান গুলো এত সুন্দর হয় না। আমেরিকান বা ইউরোপিয়ান যে কোনো কিছুই অনেক সুন্দর হয়। তো সেই হিসাবে একটা মনে হয় এরকম কিছু একটা হবে। আচ্ছা এখন এটাকে আমি যেটা করব সেটাকে আমি রিভলভ বস করব। রিভলভ বস করার জন্য আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে অলরেডি। এটা জাস্ট হচ্ছে একটা মানে বুলেট টাইপ শেপ হলো। এখন এটার মধ্যে যদি আমি উইং এবং টেল লাগাই তাহলে দেখে মনে হবে এয়ারক্রাফট, আদারওয়াইজ কিন্তু কিছু মনে হচ্ছে না, জাস্ট একটা বুলেট। ওকে তো এটাকে আমরা যদি চিন্তা করি ফিউজলেস, এন্ড ফিউজলেসের আর কিছু প্যারামিটার আছে। সেটা হচ্ছে যে যেটা করতে হবে যে আমি সামনের দিকে একটা প্রপেলার দেওয়ার চেষ্টা করব। আর অলমোস্ট কতটুকু এইখানে আমার উইং হবে, এই সেকশনটা উইং হবে, এখানে টেল হবে, রাইট? তো এখানে যদি উইং দিতে হয় আমাকে আগে উইং এর জন্য কিছুটা কাজ করে নিতে হবে। আমি কিছুটা কাজ করে নিই, এটা আমি প্যারামিটার গুলা নোট করে রাখতে হবে। আমি আবার ড্রয়িং এ আসলাম, আমি উইংটা কোথায় বসাবো সেই অংশগুলো আমি এখানে মার্ক করে নিই আগের থেকে, যে উইংটা কিভাবে বসবে। উইং এর জন্য যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমি একটা উইং বসাবো। যা করতেছি কিন্তু অরবিট্রারি, ঠিক আছে? ডিজাইন প্রসেসটা তো অলরেডি বোঝানো হয়েছে, এটা আসলে অনেক আইটারেটিভ এবং ক্যালকুলেশনের ব্যাপার। তো আমরা একটা এটার উইং স্ট্রাকচারটা হবে হচ্ছে টপ উইং। উইং এর তো 3 ধরনের আমরা পজিশন জানি, টপ, মিডল এবং হচ্ছে বটম। তো হচ্ছে টপ উইং দেবো, এটা স্টেবিলিটি ভালো। যে কোনো ধরনের কার্গো বা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দেখবেন সবগুলোই হচ্ছে টপ উইং থাকে স্টেবিলিটির জন্য। আর ফাইটার গুলো সবসময় থাকে লোয়ার উইং, এগুলো হচ্ছে আনস্টেবল। আর যেগুলো প্যাসেঞ্জার, যে স্টেবিলিটি কার্গো দুইটাই লাগে, সেগুলো হচ্ছে মিডল উইং থাকে। আচ্ছা তো হচ্ছে আমি এটাকে দিলাম, এটা ডাইমেনশনটা একটু নিয়ে নেই। এটা 200 মিলিমিটার। 200 মিলিমিটার দেওয়ার পর এটার জাস্ট হচ্ছে কিছুটা ব্যালেন্সিং করার জন্য আমি সেন্টার লাইন থেকে এটার কতটুকু উঁচাই থাকবে রুট উইং এর কর্ড সেটা দেখেন, এটা 50 মিলিমিটার দিলাম, ঠিক আছে? আমি ধরে নেই এখান থেকে হচ্ছে আপনার এখন একটা এরোফয়েল বানানোর চেষ্টা করব। আচ্ছা রুট আর এরোফয়েল গুলো একটু থিক হয় আর টিপের গুলো একটু থিন হয়। এটারও অলরেডি জানেন আপনারা কিভাবে কেন এই কাজটা করা হয়। তারপর আমি একটু দেখি টাইম করে এটা বুঝে দেবো কেন এই কাজটা করা হয়। ঠিক আছে, আর লো ক্যাম্বার। তো এরকম এটা হচ্ছে আমার মেইন উইং। আর হরিজন্টাল স্টেবিলাইজারটা পিছন দিকে হবে। এটাকে আমরা হচ্ছে এখান থেকে শুরু করতে পারি। চিন্তা করলাম হচ্ছে 70 মিলিমিটার উইদাউট এনি ক্যালকুলেশন, ঠিক আছে? হরিজন্টাল স্টেবিলাইজার গুলো সবসময় সিমেট্রিক রাখার চেষ্টা করি, কারণ এটা কাজ হচ্ছে যে নিজে থেকে কিছু লিভ জেনারেট করবে না। সে হচ্ছে যখন অ্যাঙ্গেল জেনারেট হবে, অ্যাঙ্গেল অফ অ্যাটাকে যাবে, তখন সে আসলে লিভ জেনারেট করবে। সো যখন দরকার তখন কাজ করবে, আদারওয়াইজ তার দরকার নাই। আমি এটাকে দেই হচ্ছে 2 মিলিমিটার থিক, একটু কম হয়ে গেল, একটু দেই 3 মিলিমিটার। আচ্ছা এরকম হলো। এখন আমি পজিশনগুলোকে মার্ক করে নিই। যখন পজিশনগুলো মার্ক করবো কিভাবে, যে আমি হচ্ছে চাচ্ছি যে ঠিক এই বরাবর একটা হোল থাকবে, যেটা হচ্ছে পুরো ফিউজলেসকে এফোর করে চলে যাবে, এবং হচ্ছে উইং এর মাঝে এখানে হচ্ছে যে আপনার এক্সটেন্ডেড পোর্শন থাকবে, যেটা হচ্ছে এই ফিউজলেস মধ্যে ঢুকে যাবে। তো এরকম দুইটা দেবো, একটা হচ্ছে মেইন কর্ড বরাবর যাবে। তো এটার ডাইমেনশন এটা কতটুকু থাকবে, এটা ধরে নিলাম 40, অরবিটারি, জাস্ট অরবিটারি হচ্ছে এখানে। এটা হচ্ছে 10,
না 10 বেশি এই যে চলে যাচ্ছে 8। ওকে, সিমিলার ওয়েতে আমি এরকম একটা জিনিস আর পিছন দিকে একটা রাখবো, রাইট? তো এটাকে আমি কপি করে নিয়ে আসতে পারি। কপি করার সিস্টেম হচ্ছে আমি কন্ট্রোল চেপে টান দিলে কপি হয়ে যাবে, হ্যাঁ, যে কোনো জায়গায় পেস্ট করতে পারি কন্ট্রোল চেপে। বাট সমস্যা হচ্ছে আমাকে তাহলে হচ্ছে মানে এটা ধরে বসাতে হবে যে ঠিক মতো বসছে কিনা। ওকে, আরেকটা কাজ করা যায় যেটা আমরা গতকাল শিখেছিলাম, সেটা হচ্ছে যে প্যাটার্ন করা যায়। আমরা এখানে লিনিয়ার প্যাটার্নিং করব। অলরেডি সে দেখা দিচ্ছে যে কোন দিকে বাড়বে। আমি জাস্ট হচ্ছে দূরত্বটা মানে প্রথম ইনস্ট্যান্স থেকে সেকেন্ড ইনস্ট্যান্সের দূরত্বটা দিয়ে দিলাম। আরেকটু কমাই দিয়ে, আচ্ছা কাছাকাছি থাকুক, সমস্যা নেই, রাখলাম। ওকে, তো এখন এখন এইখানে আমি ওয়িংটা জয়েন করব এই জায়গাটায়, ঠিক আছে? তো আমার ওয়িংটা জয়েন করতে হলে আমাকে এখানে হোল্ড করতে হবে। সো আমি হচ্ছে যে এই যে উইং এর ইয়াটা অ্যারোফয়েলের শেপটা রাখলাম, সেটাকে আমি হচ্ছে যে কনস্ট্রাক্টর লাইন বানাই দিই এবং হচ্ছে এটাকে কাটবো। সিমিলার ওয়েতে আমি এটাকেও আপাতত কনস্ট্রাক্টর লাইন বানাই নিই, পরবর্তীতে আমি এটা যখন আরেকটা হরিজন্টাল টেল বানাবো তখন এটাকে আমি কপি করে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এখন এটাকে কাটার জন্য কি করতে হবে? আমাকে ফিচারে যেতে হবে এবং হচ্ছে এক্সট্রুড কাট দিতে হবে। তো অলরেডি সে বোঝাচ্ছে যে হলুদ সার্কেল দিয়ে যে এইদিকে এই বরাবর কাটবে। তো এই কাটার অংশটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, সুইচ করা যায় রিভার্স ডাইরেকশন, ঠিক আছে? তো এটা আমার দুই দিক দিয়ে কাটবে, রাইট? তো দুই দিক দিয়ে কাটার জন্য আমি যেটা করব যে ডাইরেকশন 1 এন্ড ডাইরেকশন 2 দুইটাই আসে, আর কাটবে কিন্তু গো থ্রু হবে, পুরোটাই কেটে যাবে। তো এটাকে আমি যেটা করতে পারি টান দিয়ে নিয়ে যেতে পারি। ওকে, মানে এইভাবে কাটবে। সিমিলার হতে ডাইরেকশন 2 এঙ্গেজ করলাম এবং হচ্ছে এটাকে আমি টান দিয়ে নিয়ে আসলাম, এভাবে কাটবে। তাহলে হচ্ছে যে আমার এই দুটা হোল হয়ে গেল। এখন হচ্ছে যে আমি যখন উইংটা অ্যাসেম্বল করতে যাব আমার এই বরাবর অ্যাসেম্বলি হয়ে যাবে, ঠিক আছে? আমি হচ্ছে যে আমার উইং এর এক্সটেনশন গুলো এটার মধ্যে দিয়ে দেবো। পরবর্তীতে লক ইন কি বানানো যায়, এটা স্ক্রু নাট বোল্ট দিয়ে আটকানো যাবে বা অটোমেটিক লকিং সিস্টেম থাকা যায় যেখানে ঢুকে দিলে লক হয়ে যাবে, পরবর্তীতে কোথাও চাপ দিলে এটা আবার খুলে যাবে। আচ্ছা, এটা দেখতে সাবমেরিনের মতো হয়ে গেছে। আচ্ছা, একটা সাবমেরিন যেটা ফ্লাই করে। তো এটা হলো এটার মধ্যে পরবর্তীতে হয়তো আমরা কাস্টমাইজেশন করবো একটু। আপাতত ফিউজলেসের এই অংশটা আমরা ডেভেলপ করলাম। এখন হচ্ছে আমি যেটা করবো, আমি উইং এ চলে যাব। উইংটা কিভাবে বানাবো? তো এটাকে আমাকে সেভ করতে হবে। আমি কিন্তু অলরেডি সেভ করি না। আপনাদের প্রথমে বলছি যেটা করতে হবে যে কন্ট্রোল এস অল টাইম সেভ থাকতে হবে। তো আমি গেলাম কই রাখছিলাম, বিগ ডাটা সোর্স মডেল। আচ্ছা, এখানে রাখবো। সেভ করে রাখলাম, এটা আমার ওপেনে থাকুক এখানে, ঠিক আছে? ওপেন থাকুক। এখন হচ্ছে যে আমি এটা যে প্যারামিটার ছিল সেটার উপর ভিত্তি করে আমি উইংটা বানাবো। তো আমাকে প্যারামিটার নিতে হবে, রাইট? আমি কি আবার ওই এরোফয়েলটাকে পাবো? অবশ্যই পাওয়া যাবে। আমি এখান থেকে কপি করে নিয়ে আরেকটা পার্টে ওপেন করে সেটাকে আমি ওইখানে পেস্ট করে দেবো এবং ইউজ করতে পারবো। এখন আমি এখানে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অরবিটারি হিসাবে আমি এরোফয়েল বানাচ্ছি। এরোফয়েল এখানে দুইভাবে বানানো যায়। একটা হচ্ছে যে এরোফয়েলের শেপ নিয়ে এসে ইনসার্ট করে ওটার উপর আপনার লাইন ড্র করে 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 বানাতে পারেন। আরেকটা হচ্ছে যে এটা যেটা আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করি সেটা হচ্ছে যে এরোফয়েলের কোঅর্ডিনেট গুলো নামানো যায়। কোঅর্ডিনেট গুলো নামায় এটাকে আমরা এক্সেল একটা প্রসেস করি, কোঅর্ড অনুসারে গুণ করে সেটা তারপর হচ্ছে যে আমরা এখানে ইনপুট দিই। ইনপুট দেওয়ার পরে অটোমেটিকলি সেখানে লাইন জেনারেট হয়ে যায়। সো মানে যেহেতু টাইম শর্ট তাই আমি এত কমপ্লেক্স প্রসেস যাচ্ছি না, আমি জাস্ট নিজের হাতে এরোফয়েলটা ডেভেলপ করলাম। এখন আমি আরেকটা পার্ট বানাবো, সেটা হচ্ছে উইং। উইং এর জন্য আবার নতুন করে পার্ট আসলাম। আমি আবার রাইট সাইড থেকে শুরু করব। প্রথমে রাইট উইংটা বানাবো, ওই রাইট উইংটাকে আবার সেভ লেফট উইং করব। আচ্ছা, তো রাইট উইং করার জন্য যেটা করব হচ্ছে যে আমি রাইট প্লেনের স্কেচ মোড অন করছি, বাট সমস্যা হচ্ছে আমার উইংটা কোথায়, উইংটার শেপটা কিরকম হবে, রাইট? তো আমি হচ্ছে এখান থেকে উইংয়ের শেপ নিতে পারবো। আমি অলরেডি যে ফিচারটা কাট করছিলাম এটাকে জাস্ট হচ্ছে আমি এডিটে যাই। হ্যাঁ, এডিটে যে আমি জাস্ট হচ্ছে এতটুকু অংশ কপি করে নিয়ে আসি। হ্যাঁ, কপি করলাম, কন্ট্রোল সি, আমি এখানে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। হ্যাঁ, তো আমি just রাইট সাইডে দেখতে চলে আসছে। এটা ইচ্ছে করলে আপনার এটা পজিশন চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। তো এটাকে আমি আপাতত যেটা রাখবো সেটা হচ্ছে যে মোটামুটি সেন্টার পয়েন্টে রাখার চেষ্টা করি। ওকে, ঠিক আছে। এখন এটা তো কনস্ট্রাক্টর লাইন হলে কিন্তু আপনি এটাকে ফিচার বানাতে পারবেন না, এটা নেবেন আপনাকে। তো আপনাকে যেটা করতে হবে অ্যাটলিস্ট আপার সারফেস এবং লোয়ার সারফেস এগুলোকে সলিড লাইন আনতে হবে, তাহলে সেই
পুরো পুরো সেকশনটা ব্লক হবে এবং আপনার পরবর্তীতে সেখান থেকে উইংটা ডেভেলপ করতে পারবেন। এখন বলেন উইংটাকে আমি স্ট্রেট উইং বানাবো নাকি ট্যাপার্ড উইং বানাবো? এনিওয়ান? স্ট্রেট উইং হবে না ট্যাপার্ড উইং হবে? কে কিরকম চাই একজন বললেই হবে। ট্যাপার্ড, রাইট? আচ্ছা ঠিক আছে। ও সুন্দর, তো আমি খেয়াল করি না চ্যাটে। সুন্দর সুন্দর। আচ্ছা ট্যাপার্ড উইং বানাই। তো ট্যাপার্ড উইং বানানোর জন্য আমাকে যেটা করতে হবে যে এই উইং থেকে, আচ্ছা আমরা ফিউজলেসের ডাইমেনশন নিচ্ছি অলমোস্ট 3 ফিট, রাইট? আমরা চেষ্টা করব উইং গুলো 3 ফিট 3 ফিট 6 ফিট হবে। হ্যাঁ, দেখতে সুন্দর হবে। আসলে দেখার ব্যাপারের সাথে কিন্তু আসলে ক্যালকুলেশনের ব্যাপার আছে। সো বাট আমি সবসময় প্রিফার করি যখন এটা ডিজাইন করা হবে, ডিজাইনটা যেন ইনটিউটিভ হবে, মানে একজন যখন দেখবে তার কাছে যেন জিনিসটা মনে হয় যে না আসলে এটা এই পারপাস সার্ভ করে। আপনি মনে করেন একটা ট্যাঙ্ক বানাইলেন একটা রেসিং কারের মতো, রাইট? একটা ব্যাটল ট্যাঙ্ক রেসিং কারের মতো হলে তো এটা আসলে দেখে মনে হবে যে রেসিং কার, ইটস নট ব্যাটল ট্যাঙ্ক। যুদ্ধের মধ্যে মদের নামাই দেবেন কাজ করবে না, না কাজ না করতে পারে ডাজন্ট ম্যাটার, কিন্তু দেখে যেন ওইটাই মনে হয় যে ট্যাঙ্ক একটা ফেয়ারলেস জিনিস, দেখে ট্যাঙ্ক মনে হয়। আপনি যখন একটা এয়ারক্রাফট বানাবেন, ফাইটার এয়ারক্রাফট, দেখে যদি মনে হয় জাম্বো জেট, মানে একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট, তাহলে তো হবে না। আপনাকে অবশ্যই ফাইটার এয়ারক্রাফট যেমন হইতে হয় সেরকম হইতে হবে, একটু আকর্ষণীয় হইতে হবে, দেখে একটু ভালো লাগবে। আচ্ছা, সো 6 ফিটের একটা উইং যদি চিন্তা করি তাহলে হচ্ছে এটা আমি 3.5 ফিট করবো। উইংটা স্প্যান হাফ স্প্যান 3 ফিট, মাঝখানে তো অর্ধেক আছে। আচ্ছা এখন ট্যাপার্ড উইং করবো। ট্যাপার্ড উইং করতে হলে আমাকে যেটা করতে হবে, আগের প্রসেস করে নিই। হ্যাঁ, প্রসেসটা হচ্ছে আমি স্কেচ আউট করব। এটা আমার প্রথম রুট এয়ারফয়েল। আমি টপ প্লেন থেকে একটা কাজ করব। টপ প্লেন থেকে আসলে ট্যাপার্ড উইংটা দেখতে কিরকম হবে সেটা আগে প্রিফার করে নিই। হ্যাঁ, আমি চিন্তা করি যে আমার ট্যাপার্ড উইং 3 ফিটের উইং হবে। আমি এটাকে অফসেট করব। অফসেট হচ্ছে একটা ফিচার যেটা হচ্ছে যে আপনার অরিজিনাল ডিজাইন থেকে, অরিজিনাল যেখান থেকে ড্রয়িং করতেছিলেন সেখান থেকে কিছুটা দূর পর্যন্ত শিফট করবেন। লাইক অফসেট বলতে যা বোঝায় কোনো একটা জিনিস একটা অফসেট হয়ে আছে। হ্যাঁ, তো এরকম। তো আমি এটা এই যে হলুদ লাইনটা, এটা মানে হচ্ছে টেম্পোরারি লাইন, এটাকে আমি হচ্ছে যে 3 ফিট দূরে, মানে অ্যাটলিস্ট 1000 মিটার, সরি 1000 মিলিমিটার এখানে দেবো। হ্যাঁ, তো এরকম একটা দূরত্বের মধ্যে যদি যাবে হাফ উইংটা, ট্যাপার্ড হইতে হইলে কেমন হবে দেখতে, আমি যদি ধরে নিই যে এটা কোয়ার্টার কর্ড ট্যাপার্ড। হ্যাঁ, এটা আমি ধরলাম অ্যাজাম্পটেড কোয়ার্টার কর্ড ট্যাপার্ড হইতে হইলে উইংটা এরকম যাবে, তারপরে হচ্ছে হয়তো বা এরকম আসবে। হ্যাঁ, এরকম হওয়ার কথা। আমি ক্যালকুলেশন করি নাই, সো ক্যালকুলেশন ছাড়াই দেখতে হবে এরকম যে কোয়ার্টার কর্ড ট্যাপার্ড। আর সুইপ ব্যাক হলে তো অন্যরকম হইতো। তো এখন দেখতে এরকম হবে। সো আমরা যেটা করব যে এই অংশটাকে গাইড কার্ভ হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, এই দুটো অংশকে এখন করব না। তো এটা হচ্ছে জাস্ট প্রোফাইলটা বানাইলাম, দেখতে কেমন হবে সম্ভাব্য। আমি এটাকে হাইড করে দিই। ঠিক আছে, মানে কনস্ট্রাক্টর লাইন বানাই ফেলি, এবং এটাকেও সিমিলার হতে কনস্ট্রাক্টর লাইন বানাই। এখন যেটা করতে হবে যে এটা হচ্ছে রুট এরোফয়েল, রাইট? আমাকে ট্যাপার্ড উইং করতে হলে আমার এই টিপে একটা এরোফয়েল শেপ থাকতে হবে, এবং পরবর্তীতে আমি যে ফিচারটা ইউজ করব সেটা হচ্ছে লফটিং। লফট করে আমি উইংটা বানাবো। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই টিপ এরোফয়েলে ড্র করবো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোনো সারফেস নাই। সারফেস না থাকলে আপনি ড্র করতে পারবেন না। সো আমাকে একটা সারফেস নিতে হবে। তো সারফেস নেওয়ার শর্ট মানে সিস্টেম হচ্ছে আপনি ইনসার্টে যাবেন, সেখান থেকে হচ্ছে রেফারেন্স জিওমেট্রি সারফেস। আচ্ছা, তো সারফেসের জন্য প্রথমেই সেই স্কেচ লাইনটাকে রেফারেন্স হিসেবে ধরে নিচ্ছে। হ্যাঁ, যে এই বরাবর একটা লাইন যাবে, এটাকে পরবর্তীতে আমি আরেকটা রেফারেন্স দিলে সে ঠিক হয়ে যাবে। যেমন আমি যদি এটা টপ দিই, টপ দিলে হ্যাঁ সেটা ভার্টিক্যাল লাইন আসছে। সো এখন আমি এই প্লেনটাতে ড্র করতে পারবো। আপনি কিভাবে বুঝছেন যে এটাই সেই প্লেন? কারণ হচ্ছে এটা প্যারালাল টু আপনার রাইট প্লেন, মানে আপনার রুট এরোফয়েল যেখানে আছে এটার প্যারালালে একটা প্লেন আমি টিপে নিলাম। এখন আমি এখানে একটা মানে টিপ এরোফয়েল ড্র করব। ঠিক আছে, তো টিপ এরোফয়েল ড্র করার জন্য আমার একটা কাজ করতে হবে। আগে টিপ এরোফয়েলের আমার দৈর্ঘ্যটা নিয়ে নেই। আমি চিন্তা করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, যেটা আমি অলরেডি আগে প্ল্যান করেছিলাম। তারপরে হচ্ছে ক্যাম্বার্ড লাইন আপার সারফেস ড্র করি, ক্যাম্বার্ড লাইন নাই, খুব ন্যারো একটা এরোফয়েল হবে। আচ্ছা, একটু ক্যাম্বার দিই। হ্যাঁ, এই ক্যাম্বারের টিপ এরোফয়েলের ক্যাম্বার এবং হচ্ছে রুট এরোফয়েলের ক্যাম্বারের তো পার্থক্য থাকে, এবং হচ্ছে আসলে এখনকার অনেক বছর ধরেই যতই ক্যালকুলেশন হচ্ছে সেখানে ড্র্যাগ রিডিউস করার জন্য টিপের অনেক কাজ আছে। টিপে এখন
আপনার হচ্ছে এক ধরনের ডাইনামিক তো নিয়ে আসছে। এই টার্মসটাকে কি বলে, এটাকে মরফিং উইং বলে সম্ভবত। উইং এর শেপ চেঞ্জিং ব্যাপারটা, এটা টিপের দিকে চেঞ্জ করা যায়। টিপ যেহেতু এখন ম্যাটেরিয়াল গুলো এমন এমন রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটি আসছে যে আপনার টিপের প্রপার্টিজ চেঞ্জ করলেও এটা ইন্টিগ্রিটি ব্রিচ করবে না। সো এটা খুবই খুবই ইজি এখন এগুলো কাজ করা। আচ্ছা, আমি টিপের এরোফয়েলটা ড্র করে ফেললাম। সম্ভব এখন গাইডলাইন গুলো বানাতে হবে। এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, আমার গাইডলাইন ছাড়াও আমার এই কাজটা হয়ে যাবে। তো আগে দেখি গাইডলাইন ছাড়া এটা হয় কিনা, যেটা আমি ইন্টারনেট চাচ্ছি সেটা হয় কিনা। তো এটার জন্য যেটা করতে হবে, আমাকে যেতে হবে লফটে। হ্যাঁ, লফটে গিয়ে আমাকে প্রোফাইল দিতে হবে। প্রথমটা হচ্ছে রুট অ্যারোফয়েল প্রোফাইল, তারপর হচ্ছে টিপ অ্যারোফয়েল প্রোফাইল। ওকে, আমার অলমোস্ট নিয়ে নিছে। আমার মনে হয় সে আমার গাইডলাইন অটোমেটিক্যালি নিছে। আচ্ছা ঠিক আছে, সে ধরতে পারছে কি করা লাগবে, কমপ্লেক্স কিছু নেই। সো উইংটা হয়ে গেল, আমি প্লেনটাকে হাইড করে দিলাম। সিমিলার ওয়েতে আমার এই বাকি স্কেচটাকে হাইড করে দিলাম। সো আমার এটা একটা সলিড উইং। আচ্ছা, এই উইংটা একটা একটা উইং হলো যেটা হচ্ছে যে আপনার আমি একটা একটা এয়ারক্রাফট কোন দিকে থাকবে এটা যদি আমি চিন্তা করি, এয়ারক্রাফটটা আমার এই পাশে আছে, লেফট উইং। লেফট উইং হচ্ছে, আচ্ছা এটা এয়ারক্রাফট লেফট উইং। সো লেফট উইং আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে এখান থেকে হচ্ছে যে আমার যে এক্সটেনশন গুলো ছিল সেগুলো আমরা বের করে নিই। আমার এক্সটেনশন গুলো আমি আবার দেখে আসি এখানে কি কি ছিল। এখানে ছিল 40 মিটার দূরে 8 মিলিমিটারের 40 মিলিমিটার দূরে 8 মিলিমিটারের ডায়ামিটার হোল। সো আমি এখানে আসলাম, এখান থেকে আমি কাটবো এখন একটা। তো এই সারফেসে আমি স্কেচ করব, রাইট? এই সারফেসে কাটবো না, এটাতে আমি একটা এক্সটেনশন বানাবো। তো আমি সেন্টার লাইন বরাবর টেনে নিচ্ছি। এটার ডায়ামিটার কত হবে? 8। আচ্ছা, সিমিলার ওয়েতে এটার আগে আমি রুট থেকে টিপ থেকে লিডিং এজ থেকে তার হচ্ছে সেন্টারের দূরত্ব 40 মিলিমিটার ছিল যতদূর মনে পড়ে, 40 মিলিমিটার। আচ্ছা, তারপরে এটার একটা আমি রিভার্স অর্ডারে যতদূর 30 মিলিমিটার দূরে একটা কপি করেছিলাম। আচ্ছা, এটা করার পর এটাকে একটু এক্সটেন্ড করব। এখন কতটুকু এক্সটেন্ড করব? এক্সটেনশন করার আগে আমাকে দেখে আসতে হবে এটা আসলে সেন্টার লাইনের থিকনেস কত, তাই না? মানে এটা যদি এরকম করে আমি অনেক দূর বাড়ায় ফেললাম তাহলে তো এটা এসে মার্জ করবে না। ওকে, সো আমাকে সেন্টার লাইনের থিকনেস দেখার জন্য যেটা করতে হবে, আমি একটু টপ ভিউ থেকে দেখতে পারি। টপ ভিউ থেকে আমি জাস্ট মেপে দেখবো আসলে এটার সরি, টপ ভিউতে আমাকে স্কেচ মোডে যেতে হবে। টপ স্কেচ মোডে আনুমানিক দূরত্ব অলমোস্ট 30। আমরা 30 মিলিমিটার চিন্তা করি, কারণ এটা যেহেতু হচ্ছে যে সিলিন্ড্রিক্যাল জিনিস, তো সিলিন্ড্রিক্যাল জিনিসে অলরেডি আপনার হচ্ছে কিছু অংশ বাকি থাকতেছে। সো ওইটা আমরা কিভাবে রিকভার করা যায় ওইটা আমরা দেখব। সো আমরা এটাকে 30 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করব। আমি দিলাম 30 মিলিমিটার, 30 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করবে না। এখানে আরো কাহিনী আছে। এটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন যে অলরেডি অংশটা টিল্টিং, সো উইংটা পুরোটাই ঢুকবে না এখানে, তাই না? উইংটা ঢোকার ব্যবস্থা করতে হবে। সো আমি এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমি যদি ফ্রন্ট থেকে দেখি এবং হচ্ছে দেখি এই হোলটা শুরু হয়েছে এই অংশ থেকে, উইংটা 30 মিলিমিটার ঢুকে এখানে আটকে যাবে। সো আমার যদি এখানে আমি ফ্ল্যাট কেটে ফেলি এই অংশটা কেটে ফেললে উইংটাকে ইজিলি এখানে বসানো যাবে। তো এই অংশটা যে কাটবো এটা কি মানে কোন শেপে কাটবো? এটা কি একটা রেক্টাঙ্গুলার ট্রায়াঙ্গুলার শেপে কাটবো নাকি উইং দেখতে যেরকম সেরকম স্লট করে ফেলবো? কোনটা বেটার হয়, রাইট? সো আমি চেষ্টা করবো উইং এরকম দেখতে এরকম স্লট করে ফেলতে। স্লট করে ফেলে কি হবে, উইংটা ঢুকে যাবে ভিতরে, মনে হবে যেন এই পুরো ফিউজলেসের ভিতর থেকে উইংটা বের হয়ে আসছে। তো এটা কিভাবে করব? এটা করার জন্য সেই আগের ডিজাইনটা আমি দেখবো উইং এর এই অংশটা, ঠিক আছে? এই অংশটা আমরা বাইরের দিকে কাইটা বাইর করবো। আমি বলতে হয়তো আপনার কাছে কমপ্লেক্স লাগতেছে, বাট আমি যখন দেখাবো আপনি বুঝতে পারবেন যে আসলে কি করা হচ্ছে। আমি এটাকে আবার সলিড মডেলে রিটার্ন করি। আচ্ছা, যেটা করব সেটা হচ্ছে আমি রাইট সারফেস থেকে মানে রাইট প্লেন থেকে করব। আমি এই সেকশনটাকে এমন ভাবে কাটবো যেন উইংটা এর ভিতরে ঢুকে যায়।
ঠিক আছে। এটা করার জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমে এই শেপের মতো করে একটা শেপ আমার এনে আবার রিজেনারেট করতে হবে। তো আমি যেটা করবো, কনভার্ট এন্টিটিস দেবো। কনভার্ট এন্টিটিস দিলে কি হয়, আমি গত ক্লাসে দেখিয়েছি যে হুবহু ওটার মতো করে শেপ ড্র করে ফেলে, অটোমেটিকলি কনভার্ট করে ফেলে। ওটা যেটা ছিল অন্য কোনো ফিচারের মধ্যে ছিল, এখন এটা আমার এই ফিচারে চলে আসছে। এখন আমি যদি এটাকে কাটি, দেখেন কিরকম হয়। সরি, এটা তো এক্সট্রুড হয়ে গেল, সরি সরি। যদি আমি কাটি তাহলে কিরকম হয়। আচ্ছা, কেটে ফেললাম। এখন এখন যেটা হবে, উইংটা এটার ভিতরে ঢুকে যাবে এবং হঠাৎ করে কেউ দেখলে বুঝবে না আসলে এটার ভিতরে উইং আছে। এখন প্রবলেম যেটা আছে, অ্যাসেম্বল করতে গেলে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টলারেন্স। টলারেন্স মানে হচ্ছে দুইটা পার্টের মধ্যে যেই যেই একটা পার্টের মধ্যে যখন আরেকটা পার্ট আমি ইনসার্ট করার চেষ্টা করব, তাদের মাঝে যদি মিলিমিটার গ্যাপ, অ্যাটলিস্ট মিলিমিটার গ্যাপ বেসড অন দ্য ডাইমেনশন যদি না থাকে, সে কিন্তু মানে যাবে না, রাইট? কারণ হচ্ছে যে এটার মধ্যে গ্যাপ নাই, কোনো গ্যাপ নাই, ফ্রিকশন হবে। আপনার এটা যদি আপনার মেটাল মেটাল বডি হয় তাহলে তো ঢুকবে না, হয়তোবা প্লাস্টিক উড বা হচ্ছে বালসা উড হইলে পিটা পিটা ঢুকাতে পারবেন, রাইট? কিন্তু হচ্ছে যে মানে এটা আপনার যদি গ্যাপ রাখতে হবে, একটা টলারেন্স গ্যাপ। সো আমরা টলারেন্স গ্যাপটা এইখানে না করে আমরা করব উইং এর মধ্যে করব। আচ্ছা, এই যে কাজটা করলাম, এই ফিচারটা আমি আবার এই পাশে করতে চাই, তো কি করতে হবে? এই মডেল কই গেল? আচ্ছা, এই এই ফিচারটা আমি ওই পাশে করতে চাই। হ্যাঁ, এটা আমার বাম পাশে আছে, আমি এটা ডান পাশে করতে চাই। তো এটা 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 আমি কিভাবে করব? এটা আমি করব হচ্ছে, এটাকে আমি ধরবো, ধরে আমি এটাকে মিরর দেব। মিরর দেওয়ার জন্য আমাকে বলতে হয় যে কার সাপেক্ষে মিরর করা। আচ্ছা, এই সেকশনে আমি মিররটা করব হচ্ছে আমার রাইট প্লেনের সাপেক্ষে, তাই না? তাহলে পুরোটা কেটে গেছে না, তাহলে আমার হবে না, তাহলে কিন্তু আমি মাঝখানে পরে জয়েন্ট দিতে পারবো না। সো এটা আমার এইভাবে করা যাবে না। আমাকে যেটা করতে হবে, আমি এটা ডিলিট করে দিই। আমাকে যেটা করতে হবে, এই যে আমি কাটছি, এই কাটার মধ্যে কিছুটা কাজ করতে হবে। আমি দেখাই কেন করতে হবে। এই কাটাটা হয়েছে ঠিক এই যেখানে আমার জয়েন্ট দেওয়ার কথা দুটো উইং এর মাঝে, সেই অংশ থেকে। সো এটা কি করবে, পুরো কাটা ফেলে এটা মাঝখানে হলো হয়ে যাবে। উইং গুলো আমি জয়েন্ট দেওয়ার মতো বা উইং গুলো ফিউজেলাজের সাথে আটকে থাকার মতো কোনো পোর্শন পাবে না। তো এর জন্য যেটা করব, আমি একটু অফসেট করে কাটবো। মানে আমি চাচ্ছি যে এখান থেকে এতটুকু দূর দিয়ে কাটার জন্য, তাহলে অন্তত ফিউজলেসের কিছুটা অংশ বা বালকেটের কিছু অংশ সেখানে পাবে, যার থ্রোতে সে পরবর্তীতে এই ফিউজলেসটাকে হোল্ড করে রাখতে পারবে, আদারওয়াইজ থাকবে না। আমি অন্য একটা ডিজাইনে দেখাবো আসলে কেন এগুলো কাজ করা এরকম করা হয়েছিল। তো এই কাটার অংশটা আমি এডিট করবো, তাই না? এইটা আমি শুরু করছি ঠিক এই সেন্টার বরাবর, আমি এটাকে অফসেট করে দিই, তাহলেই তো হয়। অফসেট মানে হচ্ছে এই যে এখানে যদি খেয়াল করেন ফর্ম লেখা আছে, ফর্ম মানে কোথা থেকে শুরু হচ্ছে, আর এটা হচ্ছে যে কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কত কত দূরে যাচ্ছে। ফর্মটা যেটা করব, আমি অফসেট করব। অফসেট কতটুক? 10 মিলিমিটার অফসেট করি। তাহলে অলরেডি দেখছেন এই সেন্টার থেকে 10 মিলিমিটার অফসেট করে সে শুরু হয়েছে কাটাটা। ওকে, গুড, এটা ভালো। তাহলে আমার এই কাটাটা এরকম হলে আমি এখন সলিড বডিতে যাই, পার্থক্য তেমন একটা দেখতে পারবেন না, কিন্তু এটা কাটা হয়েছে। তা আমি এই ফিচারটাকে আবার হচ্ছে এইখানেও করব। মিরর করার জন্য আমাকে রাইট সারফেস দিতে হবে। গুড, আমার হয়ে গেছে। এখন আমি উইংটাকে খুব সুন্দরভাবে অ্যাসেম্বল করতে পারবো। বাট এটা করার আগে আমাকে যেটা করতে হবে, আগে বলছি এটা টলারেন্স দিতে হবে। সো আমি যেটা করব, এখানে এসে এই উইং এর এই যে এক্সটেনশন গুলো বাইর হবে, এটা যেটা ডায়াস হচ্ছে 4 মিলিমিটার না, আমি এটা 3.8 করে দিই। 3.8 আমার মনে হয় এনাফ। 3.8 করার পর এটাকে আমি হচ্ছে 30 হবে না, এটা সম্ভবত আমার যদি মনে পড়ে 60 হওয়ার কথা, 60 হবে। আচ্ছা, এখন দেখি আসলে এটা লাগে কিনা। ঠিক আছে, এটা জাস্ট এটা হচ্ছে উইং, রাইট? কোন কোন পাশে উইং? লেফট উইং। লেফট উইংটা আমি এখন অ্যাসেম্বল করব। আচ্ছা, এতক্ষণ যেগুলো করলাম, আমার পার্ট বানালাম, আমি 2টা পার্ট জাস্ট বানাইছি, এতক্ষণ লাগছে আমার 2টা পার্ট বানাইতে। তো এখন আমরা অ্যাসেম্বল করব। অ্যাসেম্বল করার জন্য আমাকে যেতে হবে, অ্যাসেম্বলিটা নিতে হবে। আমি নতুন একটা অ্যাসেম্বলি ক্রিয়েট করব। অ্যাসেম্বলিতে আর কিছু ফিচার আছে, আমি প্রথমে ফিচারগুলো গো থ্রু করি। প্রথমে হচ্ছে অ্যাসেম্বলির বিভিন্ন কম্পোনেন্ট, যে অ্যাসেম্বলি করতে হলে এবং বিভিন্ন জিওমেট্রিক প্যাটার্ন যখন আমরা মানে মেট করাবো, ওগুলোর অংশগুলো আছে, লেআউট আছে। লেআউটের মাধ্যমে আপনি ইনস্ট্যান্টলি ডিজাইন করতে পারবেন। স্কেচ আছে, এই স্কেচটা হচ্ছে যে আগে ছিল না, এটা কয়েক বছর ধরে আছে। সেটা হচ্ছে যে আপনার অ্যাসেম্বল করার পরে কোনো একটা ফিচারকে আপনি এডিট করতে পারবেন। আর এটার বিভিন্ন এভলিউশন, এটা অলরেডি ইয়াতে আপনার অ্যাসেম্বলি মানে নর্মাল পার্ট ডিজাইনের মধ্যে আছে, আর অ্যাডঅনস এমবিডি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে কম্পোনেন্টগুলো নিয়ে আসবো। আমার 2টা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ফিউজলেস, প্রথমে ফিউজলেস ক্লিক করে নিয়ে আসলাম। ওকে, আরেকটা কম্পোনেন্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে আমার লেফট উইংটা নিয়ে আসবো।
আচ্ছা, লেফট উইংটা আনলাম, এখন এটাকে আমি পজিশন করব, এটার মধ্যে দিয়ে পাস করাবো, রাইট? আচ্ছা, তো এখানে অনেকভাবে এটা এটা আপনারা অ্যাসেম্বল করতে পারেন। আমি যেটা করব, চেষ্টা করব জাস্ট দুইটা হচ্ছে মিড দিয়ে, মিড মানে হচ্ছে দুইটা ইন্টারাকশন হবে আমার এই পার্টের সাথে মানে আমার উইং এর সাথে আমার ফিউজলেজের জাস্ট দুই ধরনের ইন্টারাকশনের থ্রুতে এটা সলিড একটা বন্ডে আটকে যাবে, পরবর্তী টান দিলে খুলবে না। এখন যেমন নড়াচড়া করা যাচ্ছে তখন নাচড়া খুলবে না। আর কিছু খেয়াল করেন, এই ফিউজলেসটা কিন্তু ফার্স্ট পার্ট ছিল, ফার্স্ট পার্ট থাকার কারণে এটাকে মুভ করতে পারতেছে না। যেটা আপনার প্রথমে যেটাকে আপনারা ইনসার্ট করবেন অ্যাসেম্বলিতে, সেটা প্রথমে ফার্স্ট পার্ট থাকবে এবং রিজিডিটি দেখাবে, সে হচ্ছে ফিক্স থাকবে ওয়ান কাইন্ড অফ, সেটাকে মুভ করা যাবে না, আর বাকি সব কম্পোনেন্ট গুলো হলো মুভেবল হবে। আচ্ছা, তো প্রথম যেটা করব আমি হচ্ছে যে এই উইং শেপ এবং এই উইং শেপ ম্যাচ করাবো। এটা দুটোর মধ্যে যেটা করা হবে এটাকে বলে মেট ফিচার। মেট ফিচারে যাব, সে অটোমেটিকলি আমাকে প্রপার্টি দিয়েছে কোইনসাইড করতেছে নাকি প্যারালাল থাকতেছে নাকি পারপেন্ডিকুলার থাকবে, তারপর হচ্ছে ডিসটেন্স থাকবে, অ্যাঙ্গেল থাকবে, এগুলো আরো অ্যাডভান্স ফিচার। এগুলো যখন আপনারা আরো ফার্দার অ্যাসেম্বলি নিয়ে কাজ করবেন তখন দেখবেন এগুলোকে কিভাবে ইউজ করতে হয়। আমি জাস্ট হচ্ছে এই ক্লাসের মানে টাইম স্বল্পতার কারণে খুব দ্রুত দেখাচ্ছি কিভাবে করবো। আচ্ছা, এটা হচ্ছে কোইনসাইড করবে, কোইনসাইড করলো, কিন্তু তার কোথাও মুভ করলাম না, কিন্তু আগের জায়গায় আছে, রাইট? আমি যদি দেখি আসলে আগের জায়গায় আছে কিনা, না আগের জায়গাতে আছে, তারা কোথাও যায় নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, সে রেফারেন্স ধরে রাখছে। আরে উইং ভাই এদিকে ব্যাক কর, ভাই এদিকে ব্যাক কর, এদিকে এদিকে এদিকে। আচ্ছা, রেফারেন্স ধরে রাখছে, সে এটার সাথে এই উইং এর রুটটার একটা রেফারেন্স ধরে রাখছে। তো আমি যেটা করবো এখন সেটা হচ্ছে বলে দিব যে ভালো কথা, আমার এই এক্সটেন্ডের অংশটা আমার হচ্ছে এটার ভিতরে পাস করবে। ওকে, পাস করছে, এখন কিন্তু তার ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে তার এখনো সে একটা রোটেশন দিচ্ছে, কারণ কি আমি একটা অংশ রোটেট করাইছি। তো আমি চেষ্টা করছিলাম দুইটা পয়েন্ট দিয়ে কাজ করানোর জন্য, দুইটা পয়েন্ট দিয়ে কাজ করে নাই, করা যাবে না এরকম না, অবশ্যই করা যাবে। তো আমাকে তাহলে এখন হচ্ছে 3টা পয়েন্ট নিতে হবে। তো 3টা পয়েন্ট নেওয়ার জন্য যেটা করতে হবে যে আমি আবার সেকেন্ড এক্সটেনশনে নিলাম এবং সেকেন্ড হোল বরাবর দিয়ে আমি তাকে আবার মিড দিলাম, সে হচ্ছে মিড করে গেছে। ওকে, আচ্ছা, তো এটা যেটা হলো যে, ও আচ্ছা সরি সরি আমার এখানে হিসাবে ভুল ছিল, এটা আমি কত নেওয়ার কথা ছিল, কত আসছে এটা, বেশি নিস। আচ্ছা, যেটা পারপাস ছিল সেটা হচ্ছে দেখে মনে হবে উইংটা হচ্ছে ফিউজলেসের ভিতর থেকে বাইরে হয়ে আসছে না, যেন বোঝা না যে আসলে এটা আলাদাভাবে রাখা আছে, এটা জাস্ট মনে হয়েছে যে না ফিউজলেসের ভিতর দিয়ে বের হয়ে আসছে। ওকে, তো আমার হচ্ছে যে এই এক্সটেনশনগুলো কমাইতে হবে, যেটা বললাম যে আসলে ক্যালকুলেট করে নিলে সুবিধা হয়, আদারওয়াইজ হচ্ছে বারবার এটাকে রিটার্ন এন্ড ওয়ার্ক করতে হবে। এটা কমাইতে হলে কি করতে হবে আমাকে এখন হচ্ছে 10 মিলিমিটার করতে হবে, এটা 60 মিলিমিটার আছে। তো আমি উইং এর এটা এটা আসলে কমাই দিই, কমায় এখান থেকে এডিট 10। সো এটা তখন হচ্ছে এখানে চলে আসবে, দেখা যাচ্ছে না। তো আমরা দেখি আসলে এটা কই গেছে, হ্যাঁ এটা সেন্টার বরাবর আসছে। এবং দেখছেন আপনার গ্যাপ আছে একটা, এটা অলমোস্ট 0.5 মিলিমিটার গ্যাপ বা 1 মিনিটের গ্যাপ আছে একটা। এই গ্যাপটা ছাড়া কিন্তু আসলে মানে গ্যাপ থাকবে, আপনার গ্যাপ দুটো পার্টের মধ্যে অবশ্যই গ্যাপ রাখতে হবে, আদারওয়াইজ ফার্স্ট অফ এটা লাগবে না, অনেক কষ্ট করে লাগানোর পরে খুলবে না, ভেঙে যাবে, বা এটা পরবর্তীতে ফ্রি না থাকলে টর্শন হবে, টর্শনের পরে এটা টোটালি টুইস্টেড হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমাকে যেটা করতে হবে সেকেন্ড একটা উইং নিয়ে আসতে হবে, সেকেন্ড উইংটা আমি বানাই নেই, আমাকে বানাইতে হবে। সো সিমিলার ওয়েতে এটা আমি যেভাবে বানাইছি সেভাবে আমি হচ্ছে লেফট উইং বানালাম, এখন একটা রাইট উইং বানাই। প্রবলেম হচ্ছে এটাকে কি আমি ইয়া করতে পারবো, কি বলে এটা মিরর করতে পারবো? মিরর করলে কি হবে এই জিনিসটা আমরা দেখি তো অ্যাসেম্বলিতে মিরর করলে কি হয়। আমি এই অংশটাকে এই সাপেক্ষে সরি মিরর না প্যাটার্নিং করবো। হ্যাঁ, প্যাটার্নিং করলে আমার এখানে প্যাটার্নিং অপশন আছে, লিনিয়ার প্যাটার্ন আছে, সার্কুলার প্যাটার্ন আছে, তো মিরর কম্পোনেন্ট আছে। তো আমি যদি মিরর দেই এই জিনিসটা, মিরর হচ্ছে আপনার রাইট, ওকে যাবে, গেছে বাট হয় নাই, হ্যাঁ এটা হবে না। সো আমি আসলে এটা মিরর করে পারবো না, আমাকে তাহলে যেটা করতে হবে যে এই হুবহু একটা জিনিস এখানে বসাতে হবে। সো এটা আমি মিররটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা ডিলিট করে দেব। আচ্ছা, সো হুবহু আমাকে এইরকম উইং বানাতে হবে। হ্যাঁ, আচ্ছা আগে অ্যাসেম্বলিটা আমি সেভ করি, এটা আমি নাম দিলাম ইউভি 2020 আনলাকি ইউভি। দেওয়ার পর আমি হচ্ছে এটাকে সেভ এস করবো, এবং সেভ এস করে
সেভ অল না, সেভ এজ এ কপি এন্ড কন্টিনিউ। আচ্ছা, এটাকে আমি হচ্ছে রাইট উইং বানাবো। আচ্ছা, রাইট উইং বানানোর জন্য এখানে যে কাজটা করছি এটাকে আমার রিভার্স অর্ডারে করা লাগবে। তো এই ফিচারটা এটা 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 আমরা পরে দেখতেছি। ডিলিট করে দিলাম। আচ্ছা, এই লফটিং এর ব্যাপারটা আমি হচ্ছে রিভার্স অর্ডারে করব। একটা হোল্ড। আচ্ছা সরি, আবার শুরু করি। আচ্ছা, যেটা করব এটা হচ্ছে যে এটা আমার লেফট উইং ছিল, তো সেম ডিজাইনটা আমার ওই পাশে রাখতে হবে। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে এটাকে অল্টার করব। এটা যেটা করব যে আমি হচ্ছে এই যে প্লেন, এখানে একটা প্লেন নিছিলাম এটা ড্রয়িং করানোর জন্য, আমি সিমিলার ওয়েতে আরেকটা প্লেন নেব অপর পাশে। তো এটা আমি রেফারেন্স প্লেন রাইট প্লেনটা ধরতেছি। আমার যেটা করব জাস্ট হচ্ছে ইনসার্ট প্লেন, এটাকে হচ্ছে আমার ডাইরেকশন ফ্লিপ হবে এবং হচ্ছে এটা হবে এখানে। ওকে, এটা আসার পর এখানে আমার একটা ড্রয়িংটা থাকবে হুবহু এটা যেটা ছিল তাই, রাইট? এটা ছিল, আমি এটাকে চুজ করলাম, কনভার্ট এন্টিটিস দিলাম, এটা এইভাবে এই পারে কনভার্ট হয়ে গেল। ওকে, এখন আমার এই এখন দেখা যাচ্ছে যে আসলে এখানেও রয়ে গেছে, এখানেও আছে, কিন্তু আমি বানাবো হচ্ছে এই দুইটা। সো এটা তখন কাউন্টে আসবে না। হ্যাঁ, তাই এখান থেকে জাস্ট হচ্ছে আমি দুটো প্রোফাইল চুজ করবো এবং লফটিং বেসে যাবো। তো লফট করার জন্য যেটা করতে হবে যে আমার প্রোফাইলটা চুজ করতে হবে এখান থেকে, এবং এখান থেকে হয়ে গেছে অটোমেটিকলি। তো আমার রাইট উইং হয়ে গেল, রাইট? এখন যেটা করতে হবে আমার আচ্ছা, আরেকটা কাজ বাকি আছে, তো আমি ভুলে গেলাম। সেটা হচ্ছে যে আমার এই এক্সটেনশনটা বাইর করতে হবে, রাইট? এক্সটেনশনটা আমি যতদূর মনে পড়ে আমি সেন্টার লাইন বরাবর কাজ করছিলাম। সেন্টার লাইন সার্কেলটার থিকনেস ছিল হচ্ছে 3.8, রাইট? 4 এর জায়গায় এটা আপনার সেন্টার লাইন বরাবর থাকবে 40 মিলিমিটার দূরে থাকবে ফ্রম লিডিং এজ। 40 মিটার দূরে থাকবে, এবং তার যে আরেকটা থাকবে সেটা থাকবে 30 মিলিমিটার দূরে। ওকে, সরি, এটা এখান থেকে ফিচার চলে যায়, ফিচার দিলাম, এটা 10 মিলিমিটার। ওকে, এখন এই জিনিসটা আমি হচ্ছে আমার অ্যাসেম্বলিতে আসবো। অ্যাসেম্বলিতে এসে আমি আবার কম্পোনেন্টটাকে রাইট উইংটাকে ইনসার্ট করবো এখান থেকে। আচ্ছা, আমার একটা ড্রয়িং দেখা যাচ্ছে এখানে, ড্রয়িংটাকে আমি হাইড করে দিই। রাইট উইং এর এই অংশ ড্রয়িংটা জাস্ট হচ্ছে আমি এটা ক্লিক করব, ক্লিক করলে হাইড হয়ে গেল। ওকে, তো এখান থেকে আমি যেটা করে সিমিলার ওয়েতে যে আমি এটা চেষ্টা করি দুইটা ইনস্ট্যান্স এটা করা যায় কিনা, যে জাস্ট দুইবার ইনসার্ট দেবো, এটা হয়ে যাবে। আচ্ছা, এটা যদি করতে হয় আমাকে যেটা করতে হবে, এই সার্কেলটা এবং এই সার্কেলটাতে সিলেক্ট করতে হবে, মেট দিতে হবে। আচ্ছা, এটা নেয় নাই। ওকে, ঠিক আছে, না নিলে সমস্যা, আমরা তিনটা ইনস্ট্যান্সে করে ফেলবো, হয়ে গেছে। কিন্তু একটা প্রবলেম আছে, এটা সম্ভবত টুইস্ট করবে। হ্যাঁ, টুইস্ট করবে, কারণ হচ্ছে আমার সেকেন্ডটা লাগাই নাই, রাইট? তো আমাদের সেকেন্ডটা লাগাইতে হবে। আমরা আবার ঘোরা নিয়ে আসলাম, এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, হয়ে গেল। ওকে, এটা জাস্ট হচ্ছে দেখলাম যে একটা অ্যাসেম্বলি হয়ে গেল। এখন এটা লকিং সিস্টেম মানে চিন্তা করতে হবে যে কিভাবে লক করা যায়। এই দুটো যে লক হয়ে গেল, এটা ম্যাগনেটিক লক থাকবে না অন্য কোনো লক থাকবে। ওকে, তাহলে আমরা মেইন উইং আসলো। এখন সিমিলার ওয়েতে আমাকে হচ্ছে এখানে টেল উইং বানাতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা যদি আবার আমি রিপিট করি, সো আমাদের টাইম নেই, সো আমি খুব দ্রুত করব। তো আমি পার্টস বানাবো না, আর আমি জাস্ট হচ্ছে পুরোটাই সলিড এই ফিউজলেসের সাথে অ্যাটাচ করে ফেলবো।
আমি এখানে আসলাম, আমি অলরেডি কিন্তু টেইলউইং এর জন্য একটা ড্র করেছিলাম। আচ্ছা, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি রাইট প্লেনে ড্র করব কনভার্ট এন্টিটিস। সিমিলার ওয়েতে আমি যেটা করব টেইলউইংটাকেও আমি হচ্ছে একটা ট্যাপার্ড না, এটা হচ্ছে ট্যাপার্ড থাকবে না, হ্যাঁ ট্যাপার্ড থাকবে, ট্যাপার্ড থাকবে। ওকে ঠিক আছে, ট্যাপার্ড যদি থাকে কতটুকু ট্যাপার্ড থাকবে? আচ্ছা অ্যাজিউম করে ধরে নিই আমি একটা ট্যাপার্ড, আমি আগে ডিজাইনটা দেখি ডিজাইনটা আসলে কিরকম হবে। আমি টপে গেলাম, টপে গিয়ে আমি ইনিশিয়াল লেভেলে একটা ডিজাইন চিন্তা করলাম যেটা হচ্ছে দেখতে এরকম হবে। এত লম্বা হবে না হয়তো বা, কতটুকু উইং সাইজ এটা আমরা এখানেও দেখতে পারি, দেখতে কিরকম হয়। এটা আরো বড় হবে, এটা ছোট উইং হবে না। তো এটা আমি একটু করে, হ্যাঁ এটা এটা এরকম এত ছোট হবে না, এটা হবে অথবা এইখান থেকে এতটুক এতটুক এতটুক, ঠিক আছে। ওকে, তাহলে এরকম একটা হরিজন্টাল স্টেবিলাইজার হবে। ওকে, তো ড্রয়িংটা আমি করে রাখলাম। এখন এখন হচ্ছে যে আমার তাহলে এই ডিজাইনটা চেঞ্জ করতে হবে, যে ডিজাইনটা আমি তখন কাজ করতে চাচ্ছিলাম, এটা ডিজাইনটা চেঞ্জ করতে হবে। তো আমি এই কাজ করি, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, আমি আরেকবার নতুন করে ডিজাইন করি। সেটা হচ্ছে যে আমি আর সিমেট্রিক হবে এই উইং এটা হরিজন্টাল স্টেবিলাইজার। তো সিমেট্রিক হওয়ার জন্য যেটা করতে হবে আমি হচ্ছে যে এলিপস নিব, এলিপস নিয়ে সরি সরি এটা সেন্টারটা করি, সেন্টারটা হচ্ছে এখানে। আমি লাইনের সেন্টারটাকে বের করে নিই। ওকে, এখানে হচ্ছে লাইনের সেন্টার, ঠিক আছে। তা আমি হচ্ছে এখান থেকে সেন্টারটা ধরলাম ধরলাম, এটা একটা সিমেট্রিক হবে, এটা একটা অংশ। আচ্ছা, আরেকটা হবে এই অংশে, তাই না? তো এই অংশ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার একটা প্লেন নিতে হবে। তো আমি হচ্ছে প্লেনটা নিব এই রেফারেন্সে, সিলেকশন করলাম প্লেন, আমি এটা সারফেস, সেকেন্ডটা হচ্ছে টপ হয়ে গেল আমার। তাহলে এখন এইখানে একটা ড্র করব, আমাকে হচ্ছে এই লাইনের একটা সেন্টার নিতে হবে। আমি হচ্ছে এটাকে কনভার্ট টু এন্টিটিস করলাম, এন্টিটিস সরি আমি এখানে স্কেচ মোড আসবো, আমি স্কেচ মোড আসবো, আমি সেখান থেকে এই লাইনে একটা সেন্টার বের করব। সেন্টার বের করলাম, বের করার পরে হচ্ছে আমি এখানে আরেকটা থিন একটা অ্যারোফয়েল দেওয়ার চেষ্টা করব, খুবই পাতলা। হ্যাঁ, দেওয়ার পর আমার দুইটা প্রোফাইলের দুটো অংশ শেষ। এখন প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে গাইড কার্ভটা, আমার গাইড কার্ভটা ঠিক হয় না, গাইড কার্ভটা ঠিক করতে হবে। তো গাইড কার্ভটা ঠিক করতে হলে যেটা করতে হবে, আমার গাইড কার্ভ আমি রিটার্ন করি আবার। গাইড কার্ভের মধ্যে জাস্ট আমার দুইটা লাইন দরকার, বাকি দুইটা লাইন আমার কনস্ট্রাক্টর লাইন হলেও হবে। তো এই দুইটা লাইন দরকার। গাইড কার্ভ যদি পুরোটাই থাকতো সে আসলে গাইড কার্ভ হতো না, সে নিজে একটা সলিড বডি হয়ে যেত। সো এটা হবে না। সো আমি জাস্ট হচ্ছে দুইটা লাইন নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এটা এক্সিট করলাম। এক্সিট করার পর আমি লফট বেসে যাব। তো লফটিং হবে আমার এটার উপর ভিত্তি করে এবং হচ্ছে এটার উপর ভিত্তি করে আমি লফটে গেলাম। সে প্রথমে নিয়ে নিছে, ওকে ফাইন। তারপর আমি মেক শিওর করি গাইড কার্ভ ঠিক আছে কিনা, ওকে করলাম, সিলেক্ট করলাম, ওকে করলাম। ওকে, না গাইড কার্ভ 1 2 এটা ইন্টারসেক্ট করতেছে, এটা হবে না, সো এটা বাদ, এটা বাদ দিলাম। এখন হয়ে গেছে। আচ্ছা, তো এটা আমার হচ্ছে একটা হরিজন্টাল স্টেবিলাইজার, যেটা আমি আর পার্ট বানাইলাম না, আমাদের টাইম কম। আমি এটাকে হাইড করে দিই এই সারফেসটা, আরে হাইডও। আচ্ছা, সিমিলার ওয়েতে আমার আরেকটা লাগবে, ওটা ওই পারে রাখবে, মিররিং লাগবে। সো আমি এই জিনিসটাকে মিরর করে ফেলবো, এটা এখন মিরর করার সুবিধা। মিরর করব আমি হচ্ছে রাইট সারফেসের সাপেক্ষে, হয়ে গেল, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমি এটা একটা ভার্টিক্যাল স্টেবিলাইজার লাগাই ফেলি,
এখান থেকে লাগাইতে পারবো। তো ভার্টিক্যাল স্টেবিলাইজার সিমিলার ওয়েতেই এটা যেভাবে করলাম আমি সিমিলার ওয়েতে একটা ভার্টিক্যাল স্টেবিলাইজার লাগাবো। তো এটার জন্য যেটা করবো আমি টপ প্লেন থেকে ড্র করবো। আচ্ছা, টপ প্লেন থেকে সিমিলার ওয়েতে আগে প্রথমে আমি একটা ইমাজিনারি সেন্টার লাইন নিয়েছি আর ডাইমেনশন নিয়েছি যে এই ভার্টিক্যাল স্টেবিলাইজারের রুট অ্যারোফয়েলের দৈর্ঘ্য কতটুকু হবে। নেওয়ার পর আমি সেখানে একটা সিমেট্রিক অ্যারোফয়েলের মতো একটা বানাবো। এটা অ্যারোফয়েল না, জাস্ট হচ্ছে একটা ইলিপস দিলাম এরকম থিকনেসের। ওকে, দেওয়ার পর আরেকটা যেটা করব, আচ্ছা এটা প্রোফাইলটা কিরকম হবে, রাইট? আমার প্রোফাইলটা দেখার জন্য যেটা করবো আমি হচ্ছে রাইট প্লেনে একটা প্রোফাইল ড্র করে নেবো আসলে ভার্টিক্যাল স্টেবিলাইজারটা দেখতে কেমন হবে। তো ভার্টিক্যাল স্টেবিলাইজারটার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এটা আসলে দেখতে একটা ট্রায়াঙ্গেল, ফিউজলেজের সাপেক্ষে একটু বড় হবে ধরনের এরকম। ওকে, তো আমার এই লাইনটা দরকার নাই, এটাকে আমি প্রোফাইল হিসেবে পরবর্তীতে ইউজ করতে পারবো, দরকার নাই, হয়ে গেছে। এখন এইখানে আমার একটা সারফেস দরকার, আদারওয়াইজ কিন্তু আমি হচ্ছে যে এটার এই ভার্টিক্যাল স্টেবিলাইজারের টিপ অ্যারোফয়েলটা ড্র করতে পারবো না। সো আমি হচ্ছে সারফেসটা নেওয়ার জন্য এখানে সিলেক্ট করলাম, সরি রেফারেন্স জিওমেট্রি, এখান থেকে আমি হচ্ছে রাইট নিলে সে আমাকে প্লেনটা বানাই দিল। প্লেনটাকে আমি স্কেচিং গেলাম, এইখান থেকে আমি এটাকে একটা ইলিপস ড্র করবো সেন্টার বরাবর, লো থিকনেসের। ওকে, তারপর আমি দুইটা প্যারামিটার ধরলাম লফটিং করার, সরি কি হলো, ফার্স্ট স্কেচ, সেকেন্ড স্কেচ, লফটিং, সে পায় নাই, এখন পাইছে। এই যে আমি এই যে সবুজ পয়েন্টটা, এই পয়েন্টটা দিয়ে কিন্তু হচ্ছে তার মানে গাইডলাইনটা বোঝাচ্ছে। হ্যাঁ, যখন সবুজ পয়েন্টটা এইখানে ছিল সে আসলে ইন্টারসেক্ট করে টুইস্টিং হয়ে গেছে, সো সে লফট করতে পারেনি। সো আমি সবুজটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে নিয়ে গেলাম, সে আবার লফট করে ফেললো, মানে এটা সাকসেসফুল লফটিং হয়েছে। সো এটা তার হচ্ছে তার জন্য একটা ভার্টিক্যাল স্টেবিলাইজার। আমি হচ্ছে বাকি ড্রয়িং গুলো আমি হাইড করে দিই যেগুলো লাগবে না। দেখে মনে হচ্ছে একটা বেলুন, বেলুনের আমরা হচ্ছে যে মানে বেলুনটাকে কনভার্ট করার চেষ্টা করতেছি একটা এয়ারক্রাফটের জন্য। ওকে, সো আমি যখন এখানে আসবো এটা দেখবো যে অলমোস্ট হয়ে গেছে। না, দেখতে সুন্দর হয় না, আমার পছন্দ হয় নাই। আচ্ছা, তো জাস্ট হচ্ছে এটা একটা এক্সাম্পলারি যে আসলে এটা মানে কিভাবে করা যায়, মানে এখানে তো অনেক কাজ আছে। আসলে ফিউজলেসটা এরকম সিলিন্ডার দিলে ফ্লাই করবে কিনা আমি জানি না, এটা প্রচুর ড্র্যাগ জেনারেট করতে পারে যেহেতু মানে এয়ার তার আশেপাশে ঘুরঘুর করতে থাকবে। তারপর হচ্ছে আমার সামনে এইখানে প্রপেলার দেওয়ার ইচ্ছা আছে। সো প্রপেলার বানানোটা মানে অ্যাটলিস্ট ভালো করে একটা প্রপেলার বানাতে গেলেও ঘন্টাখানেক লেগে যায়। তো এই টাইমের মধ্যে আসলে প্রপেলারটা দেখানো পসিবল হচ্ছে না, বাট আমি দেখালাম যে মানে সিম্পল জাস্ট 3টা পার্ট নিয়ে অ্যাসেম্বলি, আসলে এখানে যে অ্যাসেম্বলিটা হয়েছে জাস্ট 3টা পার্ট, চিন্তা করেন যে এই জাস্ট 3টা পার্ট, বাট কমপ্লিট একটা ইউভি ইজ নট 3টা পার্টের জিনিস, রাইট? সেটা আমি অলরেডি আপনাদেরকে একবার দেখাইছিলাম। সেটা হচ্ছে যে আমার অনেক আগের প্রজেক্টের, আমি আবার যদি এখানে যাই, ওইখানে আমি কি করছিলাম, জাস্ট হচ্ছে ফিউজলেসটা আমি ওপেন করি। ওকে, এক গাদা ইরর আছে। আচ্ছা, এই ফিউজলেসটা দেখেন, এটা কতগুলো বাল্কহেড আছে এখানে, তাই না? এটা একটা বাল্কহেড। আচ্ছা সরি, এটা বাল্কহেডটা টান দিলে আমার রিলেশনগুলো ব্রেক হয়ে যাবে। সো প্রত্যেকটা বাল্কহেড এবং হচ্ছে বাল্কহেডের সাথে স্ট্রিঞ্জার এবং হচ্ছে মাঝখানে স্পার, এগুলো নিয়েই কিন্তু পুরো ফিউজলেসটা বানানো। এইখানে যে ফিউজলেসটা দেখানো হচ্ছে এটা এটা লাইক হচ্ছে মানে আউটার সারফেস, মানে বাইরে থেকে দেখতে কিরকম হবে। আপনারা যখন একটা ইউভি ডিজাইন করবেন, আপনার বাইরে থেকে দেখতে কিরকম হবে এটা তো একটা মডেল আছেই। আপনার ইনার সারফেস কি হবে, মানে ভিতরে কি হবে, ভিতরে আপনার কলকবজা কেমন থাকবে, ভিতরে আপনার পুরো স্ট্রাকচারটা কিরকম হবে সেটাও একটা ডিজাইন থাকবে। আপনারা তো নিশ্চয়ই পুরো সলিড বডি বানাচ্ছে না, সলিড বডি বানালে মানে দেখা গেল যে পারপাস সার্ভ করবে না, আপনার ভিতরে কম্পোনেন্ট লাগাইতে পারবে না। লাগানোর জন্য আপনাকে অবশ্যই ভিতরে এমটিনেস থাকতে হবে বা জায়গা থাকতে হবে, কম্পার্টমেন্ট থাকতে হবে। তো এইখানেও সেই কম্পার্টমেন্ট গুলো বানানো ছিল যে কোথায় কি থাকবে। এই অংশে ইলেকট্রনিক্স আইটেম গুলো রাখা হবে। উইং এর জন্য হচ্ছে এই জায়গায় হচ্ছে উইং গুলা অ্যাক্সেস নিবে এবং উইং নেওয়ার পরে এখানে বোল্টের মাধ্যমে আটকে দেওয়া হবে, নাট বোল্টের মাধ্যমে আটকে দেওয়া হবে। সো এই 4টা বাল্কহেডের থ্রোতে আপনার পুরো উইংটা পুরো ফিউজলেজের সাথে আটকানো থাকতো। এবং হচ্ছে এইটা হচ্ছে টেল সেকশন, টেল এটার এই অংশ বরাবর টেল বুম যেটা আমরা বলতাম, টেল বুমটা পাস করতো এবং হচ্ছে টেলটা ফিউজলেসের সাথে আটকানো থাকতো। তো এটার কমপ্লিট
যে মডেলটা, এটা অলমোস্ট 70 থেকে 80টা কম্পোনেন্ট নিয়ে অ্যাসেম্বল করা, আমার যতদূর মনে পড়ে। কমপ্লিট বডিটা কোথায়, এটা আচ্ছা, সিমিলার টাইপের কম্পোনেন্ট, রাইট? এই যে এখানে যেরকম একটা আমি আমি একটা কি বলে এটাকে, অ্যারোফয়েল। এই অ্যারোফয়েল, এই অ্যারোফয়েলের সেম অ্যারোফয়েল কিন্তু এই রাইট উইংয়েও আছে, রাইট উইংয়েও সেম অ্যারোফয়েল আছে, বাট এটা আলাদা উইং। সো প্রত্যেকটা উইং আলাদাভাবে অ্যাসেম্বল করা হয়েছে, তারপরে এখানে এনে আবার অ্যাসেম্বল করা হয়েছে। উইংগুলোকে চারটা 8টা নাট বোল্ট দিয়ে মাঝখানে আটকানো হয়েছে। সো কিভাবে আপনার উইং আটকাবেন এটা আপনার ব্যাপার, আপনার ডিজাইনের অংশ। এখানে যদি নাট বোল্ট দেওয়া হয় ওয়েট বেড়ে যেতে পারে, আবার নাট বোল্ট না দিলে হয়তো বা শক্ত করে আটকাইতে পারবেন না, এই প্যারামিটারগুলো আপনার চিন্তা করতে হবে। তারপর হচ্ছে সিমিলার হতে ল্যান্ডিং গিয়ার যদি লাগাবেন, ল্যান্ডিং গিয়ারের হাইট কতটুকু হবে, বেশি হাইট দিলে কিন্তু ল্যান্ডিং গিয়ার নড়বে, হ্যাঁ, ওয়েট নিতে পারবে না, হয়তো বামে ডানে ব্যাকে পড়ে যেতে পারে, বা ল্যান্ডিং করার সময় ল্যান্ডিং গিয়ার ভেঙে যেতে পারে। ল্যান্ডিং গিয়ার মেটাল বডি হলেও ভালো, মেটাল বডির ওয়েট বেশি হয়। মেটাল বডি আপনার এটা অ্যালুমিনিয়াম হলে লাইট ওয়েট হবে, বাট অ্যালুমিনিয়ামের যদি আপনার ল্যান্ডিং এর ডিজাইন ঠিক মতো না হয়, এটা ল্যান্ডিং করার সময় দেখা যাচ্ছে যে কোনো এক পাশের ইমব্যালেন্স ফোর্সের কারণে ওই পাশের ল্যান্ডিং গিয়ারটা ভিতর দিকে বেঁকে গেছে, বেঁকে গেছে। সামনের যদি ট্র্যাক্টর হয়, ট্র্যাক্টর প্রপেলার গ্রাউন্ডে হিট করবে, আপনার মোটরের শ্যাফট ভেঙে যাবে, বা পুরো সামনের পুরো স্ট্রাকচারটা ভেঙে যাবে। অনেকগুলো প্যারামিটার কিন্তু চিন্তা করে আপনাকে হচ্ছে যে পুরো স্ট্রাকচারটা বানাতে হচ্ছে। আমাদের ক্ষেত্রে যখন ফার্স্ট আমরা হরিজন্টাল স্টেবিলিটি দিয়েছিলাম, এটা কিন্তু কোনো এয়ারফয়েল ইউজ করা হয় নাই, এটা জাস্ট হচ্ছে ড্যাফ্রন ছিল, বাট এখানে একটা স্ট্রাকচার আছে, এটা হিডেন। তো বালসাউডের একটা স্ট্রাকচারের উপরে ড্যাফ্রনটা দিয়ে আমরা এটা করেছিলাম। সিমিলার হতে ভার্টিক্যাল স্টেবিলাইজারটা ড্যাফ্রন ছিল, ওয়েটটা কমানোর জন্য, কারণ এটা অলরেডি অনেক বড় ছিল, শর্ট টেক অফের জন্য বানানো ছিল। মানে অলমোস্ট এটা টেক অফ করতে হয়তো আমার খেয়াল নাই 8 থেকে 10 ফিট লাগতো, 10 ফিটের মধ্যে সে টেক অফ করতো। তো হচ্ছে এত শর্ট টেক অফের জন্য যেটা হয়েছে, উইং স্প্যান অনেক বেশি, অ্যাজ ইউজুয়াল উইং স্প্যান বেশি। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য টেল সেকশন অনেক বড় করতে হয়েছে। টেল সেকশনে বড় করতে গিয়ে আমরা যদি এটা টেল সেকশনে ওয়েট বাড়ায় দিই, তাহলে এটা আনস্টেবল হয়ে যাবে। মানে এটা উঠতে গেলেই সে হচ্ছে দেখা যাবে যে মানে তার হচ্ছে এটাকে বলা হয় আপনার ফর্ম ড্র্যাগ ডিউ টু সাইজ, হ্যাঁ। যে কারণে আপনার হচ্ছে ইউভি গুলো যেগুলো বা এয়ারক্রাফট যেগুলো হচ্ছে ফ্লাইং উইং এফিসিয়েন্সি, ড্র্যাগ এফিসিয়েন্সি বেশি, কারণ হচ্ছে টেল নেই। আর যেগুলোতে টেল আছে মানে কনভেনশনাল এয়ারক্রাফট, সেগুলোতে ফর্ম ড্র্যাগ প্রচুর হয়, ওয়েক ড্র্যাগ প্রচুর হয়, কারণ হচ্ছে ডিউ টু দ্য টেল না থাকলে আপনার কোনো ড্র্যাগই নাই, ওয়ান কাইন্ড অফ ওরকম। বা টেল ছাড়া আপনি স্টেবিলিটি করতে পারবেন না। তো আমাদের এয়ারক্রাফটের একটা মেজর প্রবলেম ছিল, এটা হচ্ছে যে আপনার টার্নিং স্টেবিলিটি, এটা খুব কম ছিল। মানে এয়ারক্রাফটটা যদি টার্ন করার সময় খুব কমপ্লেক্স টার্ন দিত, মানে কমপ্লেক্স টার্ন বলতে যদি ব্যাংকিং অ্যাঙ্গেল বেশি থাকতো, তার হচ্ছে লিফট জেনারেশন কমে যেত এবং সে ফল করা শুরু করতো, হ্যাঁ। সো এই যে আপনারা হচ্ছে যে যখন একটা এয়ারক্রাফট বা একটা ইউভি যখন আপনারা ডিজাইন করবেন, ক্যালকুলেট করবেন, যেটা আমি আগে বলছি, এইখানে যে প্যারামিটার গুলো আছে, এগুলো কিন্তু হাতে কলমে ক্যালকুলেট করে আসতে হয়, এই স্টেবিলিটি কন্ট্রোলের প্যারামিটার, হ্যাঁ। যেমন ইয়ং মোমেন্ট, এই মোমেন্ট গুলো ক্যালকুলেট করতে হয়। মোমেন্টের মান কি হবে, যে রাডার কন্ট্রোল ইফেক্টিভনেস, এটা যদি মাইনাস হয় 5 ডিগ্রি রাডার, এটা কি আপনার জন্য ভালো, নাকি এলিরন কন্ট্রোল ইফেক্টিভনেস এটা কি পজিটিভ হলে ভালো 5 ডিগ্রি এলিরনের জন্য, কত ডিগ্রি এলিরনের জন্য, এগুলো কিন্তু আপনাদের ক্যালকুলেট করে আসতে হয় অলরেডি। যারা হচ্ছে আগে বলছি ফোর্থ ইয়ার ফার্স্ট বা ফোর্থ ইয়ার সেকেন্ড, তারা কিন্তু অলরেডি জানে এই প্যারামিটারগুলো কি করতে হবে, কোন প্যারামিটার কি কারণে ইউজ করা হয়, এগুলো কেন থাকতে হবে। তো এইগুলো অ্যানালাইসিসের পরেই কিন্তু আলটিমেটলি আপনারা ডিজাইনটা যাবেন। এখন মনে করেন আপনারা একটা ডিজাইন কপি করলেন, কপি বলতে হচ্ছে এক্সিস্টিং কোনো সলিউশন আছে সেখান থেকে নিলেন, তাহলে সুবিধা হবে কি, ওটা অলরেডি এরকম ক্যালকুলেট করে ডিজাইনটা করা আছে। সো আপনি ওই ডিজাইন গুগল থেকে নিয়ে ব্লুপ্রিন্ট নিয়ে আপনারা বানাই ফেলতে পারেন এবং কাজ করবে, কিন্তু আপনি যেটা চাবেন সেটা হবে না, কারণ কি ওই ডিজাইনটা হচ্ছে অন্য একটা পারপাসে বানানো। সো ওইটার সাথে আপনার ডিজাইনটা আপনার পারপাস মিলবে না। আপনি আপনার পারপাসের জন্য বানাতে গেলেই আপনাকে তখন নতুন করে রিডিজাইন করতে হবে। আপনি যদি চিন্তা করেন আপনার ওই আরবান এরিয়াতে, সরি আরবান এরিয়া না, চিন্তা করলাম যে হাই অ্যালটিটিউড ফ্লাই করবে। হাই অ্যালটিটিউড মানে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে ফ্লাই করবে, হ্যাঁ ধরলাম পাহাড়ের উপর দিয়ে ফ্লাই করবে, এরকম একটা ইউভি বানাবেন, কিন্তু আপনার ওটা ক্রাইটেরিয়া এমন দিলেন যেটা হচ্ছে হাই অ্যালটিটিউডের জন্য না, মানে হচ্ছে যেটা আপনার লিফট জেনারেশন করে হচ্ছে যখন এয়ার ডেন্সিটি বেশি হয়। তো সেক্ষেত্রে কি হবে, হাই অ্যালটিটিউডে অলরেডি এয়ার ডেন্সিটি কম, আপনার সেখানে হ্যাঁ সেখানে আপনি কখনোই এই মানে ওই এয়ারক্রাফটটাকে হাই অ্যালটিটিউডে ফ্লাই করতে পারবেন না। সে দেখবেন যে আপনি যত চার্জ দিচ্ছেন সে উপরে উঠতেছে না,
উপরে উঠলেও সে হঠাৎ করে ফল করতেছে, কারণ হচ্ছে তার ওইখানে লিভ জেনারেট করতে পারবে না। সো তখন কি করতে হবে, তখন হচ্ছে ওই ধরনের সিচুয়েশনে আপনাকে অবশ্যই উইং স্প্যান বাড়াইতে হবে। হ্যাঁ, উইং স্প্যান বাড়ালে আপনার যেটা হবে যে উইং এর রিজিডিটি বাড়ানোর জন্য, স্ট্রাকচারের ইন্টিগ্রিটি বাড়ানোর জন্য ম্যাটেরিয়াল, হাই গ্রেড ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, কস্ট বেড়ে যাবে, ওয়েট বাড়বে। যেমন মনে করেন আমি যদি এক্সাম্পল দিই, সবচেয়ে হাই ফ্লাইং ইউএভি সেটা হচ্ছে আমেরিকান একটা আছে, আমি কি নাম মনে করতে পারতেছি, যেটা হচ্ছে ইরানিয়ানরা শুটডাউন করছিল মাসখানেক আগে, খুব নাম করা, ভুলে গেলাম কি হবে। আচ্ছা, ওইটা হচ্ছে সবচেয়ে উইং স্প্যান সবচেয়ে বড় ইউএভি এবং সবচেয়ে বড় উইং স্প্যান, এবং এটা অলমোস্ট 50 to 55,000 ফিট উপর দিয়ে ফ্লাই করে, যেখানে আমাদের নর্মালি প্যাসেঞ্জার এয়ারক্রাফট ফ্লাই করে না। তো এত উপর দিয়ে যখন এটা ফ্লাই করে, তো ওইখানে এয়ার ডেন্সিটি কম হওয়ার কারণে আপনার উইং স্প্যান এতটাই বাড়াইতে হয়, আদারওয়াইজ লিভ জেনারেট করবে না। আবার হচ্ছে এয়ার ডেন্সিটি কম হওয়ার কারণে প্রপেলার কাজ করে না। জানেন, প্রপেলার কাজ করানোর জন্য আপনাকে যেই অল্টিটিউড মেনটেন করতে হবে, সেই অল্টিটিউড না থাকলে প্রপেলার কাজ করবে না। সো ওইটাও চিন্তা করতে হয় যে আপনার প্রপেলার যদি ইউজ করেন তো আপনার অল্টিটিউড অনেক লো রাখতে হবে, হাই করা যাবে না। হাই করতে হলে আপনাকে টার্বোশাফট ইঞ্জিনে যেতে হবে, পিস্টন ইঞ্জিন কাজ করবে না। আপনার 20 থেকে 25,000 ফিট উপরে পিস্টন ইঞ্জিন কাজ করে না। টার্বো চার্জার ইউজ করে হয়তো পিস্টন ইঞ্জিন কাজ করা যায়, বাট ইফেক্টিভ না। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে গ্যাস টারবাইন ইঞ্জিন বা হচ্ছে টার্বোশাফট ইঞ্জিন আপনাকে ইউজ করতে হবে, যেগুলো হচ্ছে আরো লো এয়ার মানে ডেন্সিটিতে কাজ করে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার ইয়া বাড়বে, ওয়েট বাড়বে, ফুয়েল কনজাম্পশন বাড়বে, আলাদা ধরনের ফুয়েল ইউজ করতে হবে, ওভারঅল কস্ট বাড়বে। সো আপনারা যখন একটা ইউভি চিন্তা করবেন, আপনাকে একটা মিশনটা চিন্তা করতে হবে। এই মিশনটা এটা আসলে কি, কোন পারপাসে আপনার ইউভিটা বানাচ্ছেন, কোন পারপাসে আপনি ইউজ করবেন, এবং হচ্ছে আলটিমেটলি তার একটা এনভেলপ বানাইতে হবে। ফ্লাইট এনভেলপ বলি আমরা এটাকে। ফ্লাইট এনভেলপ এখানে দেখানো হয় নাই, বাট আমার কোডে ছিল অলরেডি, এটা আমি এখানে ইউজ করিনি। তো এই ফ্লাইট এনভেলপটা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আসলে এয়ারক্রাফটটার পারফরমেন্সটা ইভালুয়েট করা যায়, এয়ারক্রাফটটা আসলে কি করবে, সে কত জিতে টার্ন করতে পারবে। এটা ইউভি আসলে কখনোই 3-4G কখনোই যাবে না, সে হাইয়েস্ট 1.1, 1.2 বা 1.5G যেতে পারে টার্ন করানোর সময়। তো এই ধরনের ইউভি গুলার জন্য হচ্ছে যে স্ট্রাকচার রিজিডিটি কেমন হইতে হবে, স্পিড কত হইতে হবে, তারপর হচ্ছে অ্যাক্সেলারেশন কিরকম হবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ফিট পার সেকেন্ড কত হবে, তারপর হচ্ছে ইভেন টেক অফ ল্যান্ডিং কতটুকু টেক অফ রান নেবে, কতটুকু ল্যান্ডিং রান নেবে আপনার, তারপর হচ্ছে যে গ্রস ওয়েট কত হবে, প্রত্যেকটা জিনিস পাই টু পাই ক্যালকুলেট করতে হবে বেসড অন দ্য প্রোফাইল বা বেসড অন দ্য মিশন প্যারামিটার। কি মিশনে করবেন সেটার উপর ভিত্তি করে। চিন্তা করেন যে বাংলাদেশ আর্মির জন্য একটা ইউভি বানাবেন আপনারা। বাংলাদেশ আর্মি হচ্ছে আপনার আমাদের যে চট্টগ্রামের যে হিলট্রেক্স গুলো আছে, সেখানে আপনার হচ্ছে সার্ভেলেন্স পারপাসে ইউজ করবে, অ্যাটলিস্ট 4-5 ঘন্টার জন্য ফ্লাই করবে। তো 4-5 ঘন্টার জন্য ফ্লাই করার জন্য আপনার ব্যাটারি দিলে এনাফ, গ্যাস লাগবে না, মানে ফুয়েল লাগবে না, রাইট? ফুয়েল দিলে নয়েজ করবে, ব্যাটারি দিবেন কোনো নয়েজ নাই, সে স্মুথলি ফ্লাই করবে, রাইট? তারপর হচ্ছে আপনার হাইট বেশি দিলে কি সমস্যা, যে ক্যামেরা ইউজ করতে হবে সেটা খুব এক্সপেন্সিভ হতে হবে, আদারওয়াইজ হচ্ছে নিচে কিছু দেখা যাবে না। সো আবার লো দিলে কি সমস্যা, এনিমি বা টেরোরিস্ট ওরা আগে থেকে বুঝবে যে ইউভি আসতেছে, তাই না? তো সেই ক্ষেত্রেও আপনার চিন্তা করতে হবে যে তাহলে সেক্ষেত্রে আপনার ওই সার্ভেলেন্স প্যারামিটার গুলো কি হবে, আপনার ওই যে ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড ক্যামেরা বা হচ্ছে আপনার ডঙ্গল বেসড জুমেবল ক্যামেরাগুলো, এগুলো খুব এক্সপেন্সিভ হবে, লং রেঞ্জের হইতে হবে। তো ওইটা হচ্ছে যে সার্ভেলেন্স পারপাসে আপনার কমিউনিকেশন চ্যানেলটা নিয়ে কাজ করতে হবে। আপনাকে শুধু মানে একটা ইউভি ডেভেলপমেন্টে তো শুধু জাস্ট হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার কাজ করে না, সেখানে আপনার এভিনিক্স সার্ভ করে, রাইট? এভিনিক্সের কাজ কি হচ্ছে, তার হচ্ছে কন্ট্রোল সারফেসের যে সার্ভার কানেকশন বা হচ্ছে মোটরের কানেকশন বা আইসিএস কি বলে এটা ভুলে গেছি, ব্যাটারি কানেকশন, তারপর হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলের কানেকশন, সেগুলো দেখতে হবে। আর যদি এটাকে অটোমেশন করেন তাহলে তো আরো অনেক কাহিনী আছে, আপনার অটো পাইলট অ্যাডজাস্ট করতে হবে, আপনার জিপিএস নেভিগেশন সিস্টেম অ্যাডজাস্ট করতে হবে, আপনার গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম থাকলে সেই ডাটাটা আপনার গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমে ফেড করতে হবে, সেই ফেডিং ডাটা থেকে আপনার দেখতে হবে যে আসলে ইউভি কমিউনিকেট করা যাচ্ছে কি করতেছে না। যদি সে আপনার ভিডিও সার্ভেলেন্স করা থাকে, রিয়েল টাইম ভিডিওটা পাস করবে, সেটাকে রিসিভ করতে হবে। ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকোয়েন্সিতে অপারেট করে, একটা কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি, লোয়ার ফ্রিকোয়েন্সি, ভিডিও ট্রান্সফার ফ্রিকোয়েন্সি, হায়ার ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে লাইন অফ সাইটের ব্যাপার আছে, আপনার পাহাড়ের উপরে চলে গেলে কমিউনিকেশন হবে না, তো সেই ক্ষেত্রে আপনার স্যাটেলাইট কমিউনিকেশন দিবেন, মানে বহুত প্যারামিটার। আমি জাস্ট হচ্ছে খুব দ্রুত বলে গেলাম, কারণ হচ্ছে আমি জানি বা এগুলো নিয়ে আমি অনেক কাজ করছি, দ্যাটস আমার মনে আছে। আপনাদের ক্ষেত্রে হয়তো বা এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে নতুন লাগবে, অনেকের ক্ষেত্রে আপনি জানেন, অনেকের ক্ষেত্রে হয়তো বা এই কিছু পোর্শন জানেন না, কারণ তখন আপনার যে কাজটা করতেছিলেন সেখানে হয়তো পোর্শন লাগে না। সো আপনাদের আরো স্টাডি করতে হবে। আমি এখানে জাস্ট যেটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করলাম বা আপনাদের যেটা অ্যাসিস্ট করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে
যে আসলে কিভাবে একটা ইউভি ডিজাইন প্রসেস শুরু করতে হয়, বা শুরু করলে কি কি প্যারামিটার আপনাকে মাথায় রাখতে হবে, কি কি করতে হবে, যখন ডিজাইন করবেন কি করবেন, কি মাথায় রেখে করতে হবে, যখন হচ্ছে আপনার এভিনিক্স বা এরোস্পেসে যে পারপাসটা আপনারা করেন না কেন, অবশ্যই অবশ্যই আগের থেকে প্রিলিমিনারি স্কেচ ডিজাইন এগুলো করে রাখবেন। আমার মতো জাস্ট র্যান্ডমলি ধরে শুরু করবেন না, কারণ এটা মিলবে না। আমি যে এয়ারক্রাফট আপনাকে এখন ডিজাইন দেখালাম, এটা জিন্দগি তো ফ্লাই করবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা স্টেবিলিটি নেই। এটা আপনার এই উইং যতটা বড়, স্টেবিলাইজার তত ছোট। এটা কখনোই এটাকে লিফট জেনারেট করতে পারলেও এটা জাস্ট হচ্ছে সেও ঘুরে পড়ে যাবে, হ্যাঁ, স্টেবল থাকবে না। কারণ কি, আমি তো আর এটার যে মোমেন্টাম জেনারেট করবে সেই মোমেন্টাম ক্যালকুলেট করে আমি তোর কন্ট্রোল সার্ফেস বাই করে নিই। কন্ট্রোল সার্ফেস বাই করতে হলে আপনার মোমেন্ট ক্যালকুলেট করতে হবে যে সে কি পরিমাণ মোমেন্ট জেনারেট করবে, তাকে কাউন্টার করার জন্য কন্ট্রোল সার্ফেসের প্যারামিটার কি, মানে সাইজিং কি হইতে হবে সেটা আমার ক্যালকুলেট বাই করতে হবে, তাই না? তো এটা আমি আপনাদের জাস্ট হচ্ছে একটা অরবিটারি মানে অরবিটারি একটা ডাটা নিয়ে বানানোর চেষ্টা, মানে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এটা কি হয়। বাট আপনাদের রিয়েল লাইফে যেটা করতে হবে, এটা প্রচুর ক্যালকুলেশনের ব্যাপার আছে, যেটা আমরা বললাম অলরেডি। সো আমরা আশা করি যে এটা আপনাদেরকে কিছুটা হলেও অ্যাসিস্ট করবে আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, খুব যে অ্যাসিস্ট করবে এরকম না, আপনাদের আরো অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বোঝার বাকি আছে। 1 ঘন্টা ক্লাসে কখনো এটা পসিবল না, অলরেডি ক্লাসের টাইম ইজ আপ। আমি আরো এক্সট্রা টাইম আপনাদেরকে কিল করেছি। সো আমার মনে হয় আপনারা নিজেরা যখন স্টাডি করবেন, যারা এখানে এরোস্পেস স্টুডেন্টরা আছেন, সো তারা তারা আরো 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 স্টাডি করা লাগবে এই ব্যাপারগুলো। এবং হচ্ছে হয়তোবা রবি শঙ্করশীল দেখলাম, মিয়া। জি ভাই, আছি। কি অবস্থা তোমার? এই তো ভাই, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাই। আচ্ছা, ঠিক আছে। না, আমি অনেক কিছু ভুলে গেছি, বুঝছো, আমার খালি মনে করতে হচ্ছে যে আসলে কি করছিলাম লাইফে আসলে। তো আমি সবাই ভুলে গেছি। না, ওদেরকে বললাম যে মানে 4-5 বছর যদি লাইনের বাইরে থাকা হয় তাহলে একটা সময় সবই ভুলে যাবে। তো যেটা বললাম যে মানে প্র্যাকটিস এবং হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল যা অ্যাভেলেবল পাওয়া যায়। এখন তো এমআইএস তো অনেক সুবিধা আছে, এখন অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করা যায়, যেটা আমাদের ক্ষেত্রে আমাদের টাইমে ছিল না। আমরা হচ্ছে মোটামুটি পারলে তো মানে অনেক বকাঝকা খেয়ে কাজগুলো করছি, তারপর চেষ্টা করা হয়েছে যেন কিছু শেখা যায়। এবং টুল, এই যে সলিড ওয়ার্কস, এটা যে সলিড ওয়ার্কস শিখালাম কিভাবে ডিজাইনিং এর, আমি কিন্তু সব শিখে যাবে না, অনেক কিছু আছে, অনেক কিছু, মানে অনেক ভাস্ট একটা সফটওয়্যার সলিড ওয়ার্কস। এখানে আমি সব, মানে যদি চিন্তা করি 100% আছে, আমি জাস্ট হচ্ছে 20% দেখালাম, 80% হচ্ছে এক্সপ্লোরের ব্যাপার। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে এবং ভালো ভালো টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে দেখে করতে হবে। বা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে থ্রাইভ, মানে নিজের থেকে আমার একটা জিনিস লাগবে, কিভাবে করা যায় আমি দেখে দেখে করতে হবে। হ্যাঁ, সবসময় শেখার বা শেখানোর সুযোগ থাকে না। আমি যখন শুরু করছিলাম আমাকে শিখাতে পারে নাই, মানে শেখানোর সুযোগ ছিল না। সো এটা খুব কমন একটা মানে বাধা, বাট নিজে থেকে কষ্ট করে শিখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই স্টেবিলিটি কন্ট্রোল, যেটা বললাম যে 4th ইয়ারে যারা আছে তারা হচ্ছে যে 3-2 তে প্রবাবলি স্টেবিলিটি কন্ট্রোল পড়ানো হয়েছে। আমি খুবই মানে লাকের উপর তো পাস করছি। এটা ক্লাসে কি করাইছে, আমার ইন্ডিয়ান এক টিচার ছিল, কিছু বুঝি নাই। হ্যাঁ, আমি ক্লাসে দেখতাম বোর্ডের মধ্যে উনি হচ্ছে ইকুয়েশন লিখতেছে প্যারামিটার বের করতেছে বলতেছে শেষ, ক্লাস শেষ, 3 ঘন্টা ক্লাস টানা শেষ হয়ে গেছে, কিছু বুঝি নাই। কিন্তু পরবর্তীতে পাশ করার পর কিন্তু আমি প্রচুর পড়ছি। এই এয়ারক্রাফট ডিজাইনের বইয়ের নাম কি ছিল? রেমার, সিনথেসিস টু এয়ারক্রাফট ডিজাইন মনে হয়। রবি? হ্যাঁ জি ভাই, সিনথেসিস টু এয়ারক্রাফট ডিজাইন এরকম কিছু একটা ছিল, আমার মনে নেই। এই রেমারের বই, হ্যাঁ, এটা খুব সিক্রেট, এটা আমরা লাইব্রেরি থেকে মেরে দিছিলাম। যাই হোক, এটা কারো বলা দরকার নেই। তো ওই রেমারের বই আমি পুরা আগাটো মাথা কয়েকবার পড়ছি, এবং কোন জায়গায় কি আছে এর মুখস্থ হয়ে গেছিল। এত পড়ছিলাম জাস্ট পাস করার পর। আমি কিন্তু যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়ি নাই, কারণ তখন আমার দরকার ছিল না। আমার দরকার যতটুকু ছিল ততটুকু আমি করছি। ওটা ডিভিএফ এ পার্টিসিপেট করছি, আমার প্রজেক্টে পার্টিসিপেট করছি, কিন্তু পুরোটা আমি করছি হচ্ছে পাস করার পরে। পাস করার পরে যখন পড়লাম দেখলাম যে আসলে মানে এয়ারক্রাফট ডিজাইন একজনের কাজ না, এটা আলাদা আলাদা পার্সন থাকে। একটা টিমের মধ্যে মাল্টিপল পিপল থাকবে যাদের কাজ একজন একটা। একজন হচ্ছে ডিজাইন ক্যালকুলেশন করবে, একজন হচ্ছে প্রপোর্শন নিয়ে কাজ করবে, একজন হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবে, একজন হচ্ছে 3D ডিজাইন নিয়ে কাজ করবে, একজন সিমুলেশনে কাজ করবে, একজন স্টেবিলিটি কন্ট্রোল অ্যানালাইসিস করবে, একজন ফেব্রিকেশন কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করবে। তারপর হচ্ছে আর কি কি আছে আমি ভুলে গেছি। তো এই অনেকগুলো পিপল, অনেকগুলো কম্পোনেন্ট, অনেকগুলো সেকশন, অনেকগুলো প্রসেস, অনেকগুলো মেথড, এগুলো ফলো করে আলটিমেটলি একটা ইউভি ডিজাইন প্রসেসটা বা একটা এয়ারক্রাফট ডিজাইন প্রসেস। এয়ারক্রাফট বাদ দিলাম, ইউভি চিন্তা করি, এয়ারক্রাফট তো আরো বড় জিনিস। তো
ইউভি ডিজাইন প্রসেসটা হবে। সো আমার মনে হয় আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যারা আছে হয়তোবা যদি খেয়াল করে মানে কিছুটা আইডিয়া আসবে। হ্যাঁ, তো একদিনে হবে না, 1 ঘন্টায় হবে না, সো এটা চেষ্টা করতে হবে। ওকে, আমার মনে হয় ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করে ফেলি। আর কার কোনো কোশ্চেন আছে? আর কোশ্চেন কেউ করে না, আমি ঠিক বুঝি না। আমার তো অনলাইন ক্লাসে কি এটাই সমস্যা যে কারো জিজ্ঞাসা করা যায় না, এই ছেলে দাঁড়াও, তারা কোশ্চেন করে, যেমন সালাম স্যার করতো, এই তুমি দাঁড়াও, বলো স্যার কি বলছেন, আমি তো কিছু শুনি নেই। হ্যাঁ, তো ওই টাইপের অবস্থা। কোনো কোশ্চেন নাই না? টাইপ করে একটু সমস্যা, টাইম লেগে যায়। সো কোচিং করবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্লিজ। হ্যাঁ, যদি মনে করেন বাই এনি চান্স মেকানিক্যালে ঢুকলাম, বিকজ এয়ারক্রাফট এই এরোনটিক্যাল ঢুকতে পারবো না, তাহলে কি কমপ্লিট করা যাবে এরকম কম্পিটিশনে? অবশ্যই করা যাবে। যে টিমটা কাজ করবে তারা যদি মনে করে যে এরকম না যে আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে যে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট আসলে অন্য ধরনের কাজ করতো, তাদের কম্পিটিশন ছিল আলাদা। সো ওরা আমাদের সাথে কোনো ধরনের মানে কাজে আসতো না, তাই আমরা মেকানিক্যাল থেকে কাউকে নিয়ে নেই বা করে নেই। যদি এরকম থাকে যে ডিপার্টমেন্ট বা ওই টিমটা চিন্তা করে যে আমি আমার কাজগুলোর জন্য আমি আলাদা অন্য ডিপার্টমেন্ট থেকেও রিসোর্স নিব, লাইক হচ্ছে মেকানিক্যাল থেকে, তো নিতে পারে, অবশ্যই নিতে পারে, কোনো প্রবলেম নেই। ইভেন যদি এরকম থাকে যে অটো পাইলট প্রোগ্রামিং করা লাগবে, এটা সিএসসি কেউ যদি প্রোগ্রামিং পারে বা ইলেকট্রিক্যাল কেউ প্রোগ্রামিং, তাকে নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা কোন কম্পিটিশনে পার্টিসিপেট করার ইচ্ছা আছে? আমি অ্যাকচুয়ালি এখন ইউনিভার্সিটি ঢুকিনি, সো জাস্ট কোয়েরি। অবশ্যই মানে এমনি যে এরকম 3D ডিজাইনিং এর প্রচুর কম্পিটিশন এখন চলতেছে। আমি যতদূর জানি হচ্ছে যে অ্যাটলিস্ট তো বছরে 4-5টা এরকম ক্যাড ডিজাইনিং কম্পিটিশনই হয়। কুয়েট পার্টিসিপেট মানে অর্গানাইজ করে, এমআইটি অর্গানাইজ করছিল নাকি রিসেন্টলি, আমি একবার দেখছিলাম মানে গত বছর। করোনার কারণে হয়তো এই বছর হবে না, বাট এটা কন্টিনিউস চলে। তুমি যখন তুমি করে বলি, যখন ভার্সিটিতে ইনশাল্লাহ উঠবা, ভর্তির সুযোগ হবে, মেকানিক্যালে পড়ো বা ইলেকট্রিক্যালে পড়ো, সমস্যা নেই। তোমার যেটা আগ্রহ সেই কম্পিটিশন যখন থাকবে তুমি পার্টিসিপেট করবা। এটা তোমার ওই কোয়াডকপ্টারে পার্টিসিপেশন হতে পারে, তোমার হচ্ছে ফিক্সড এর কম্পিটিশন হয় না, কারণ কি ফিক্সড ফ্লাই করতে অনেক জায়গা লাগে, কোয়াডকপ্টার তো জায়গা দ্বারা ফ্লাই করতে পারে, এই কারণে। ঠিক আছে, আর এনি কোশ্চেন? থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। ওকে, কোশ্চেন নাই না? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমার মনে হয় আমরা এখান থেকে শেষ করতে পারি নাকি? থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর ভাইয়া তাহলে আজকে আমার ওয়েলকাম ভাইয়া। ওকে, কোশ্চেন নাই না? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমার মনে হয় আমরা এখান থেকে শেষ করতে পারি নাকি? থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর ভাইয়া তাহলে আজকে আমাদের সেশনটা এই পর্যন্ত তাহলে শেষ হচ্ছে ভাইয়া। তাহলে